Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের এই দ্বিতীয় স্পেশাল আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় লিসেনার্স, আমরা চাঁদ রাতে আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক নিয়ে নরকের পিশাচ শিরোনামে একটি ঘটনা প্রকাশ করেছিলাম, আর এই ঘটনাটি আপনারা অনেকেই পছন্দ করেছেন। অনেকেই ইউটিউবে এই কম্পুন নৃত্য নিয়ে বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আশা করছি আমাদের ওই ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছিল আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই কম্পন নৃত্য এইরকম একটা উৎসব থেকেই ওই ঘটনার সূত্রপাত হয় এবং শেষ হয় আরও মারাত্মক একটা পরিণতি দিয়ে। প্রিয় লিসেনার্স, আমরা ঈদের দ্বিতীয় দিন সৌমিত্র রয়ের ঘটনা নিয়ে ঈদের দ্বিতীয় স্পেশাল এপিসোড প্রচার করব বলেছিলাম। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা সৌমিত্র রয়ের দুটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম ঘটনাটির শিরোনাম ইয়াসার এবং দ্বিতীয় ঘটনাটির শিরোনাম বড় পুকুরের রাক্ষস। দুটি ঘটনাই আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি। লিসেনার্স, কথা বাড়াবো না, চলে যাব ঘটনায়। এই ঘটনাটি মাহিদ সংগ্রহ করে দিয়েছে সৌমিত্র রয়কে। আপনারা অতল পানির বিভীষিকার মতো একটা মাস্টারপিস ঘটনা যেটা পেয়েছিলেন, এটাও কিন্তু মাহিদ সংগ্রহ করে এনে দিয়েছিল। তো এই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আশা করছি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগবে। তো ঘটনাটি মাহিদ তার চাচির কাছ থেকে সংগ্রহ করে এনেছিল। তো ঘটনাটি মূলত ছোটবেলায় মাহিদ তার চাচির কাছে বিভিন্ন সময় শুনেছে, কিন্তু ভেঙে ভেঙে শুনেছে, পুরোটা আসলে কখনো শোনেনি। তো মাহিদ যখন গ্রামে যায় তখন চাচির কাছ থেকে ওই ঘটনাটি পরিপূর্ণভাবে শোনার আবদার করে। তখন চাচি কাজ শেষ করে মাহিদের সাথে এই ঘটনাটি শেয়ার করেন। মূলত মাহিদের চাচিকে সৌমিত্র রয় দেখেছিলেন। সৌমিত্র রয় গতবার শরীয়তপুরে গিয়েছিলেন এবং তখন চাচির সাথে পরিচয় হয়েছিল। এই ঘটনাটি সংগ্রহ করার পর সৌমিত্র রয়ের সাথে মাহিদের চাচির কথা হয়, ফোনে কথা হয় আর কি, আরও বিস্তারিত কিছু জানেন। তো যাই হোক, চলুন ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল মুক্তিযুদ্ধের আগের, যদিও সুনির্দিষ্ট সালটি এখন আর নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ চাচি সেটা বলতে পারেননি, তবে যুদ্ধের আগের এতটুকু বলেছেন। ঘটনাটি ঘটেছিল মাহিদের চাচির দূর সম্পর্কের এক মামার সাথে। ওনার নাম ছিল ফরিদ মিয়া। ওনার বাড়ি ছিল শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স ছিল আনুমানিক 50 থেকে 55 বছরের মাঝামাঝি। উত্তরাধিকার সূত্রে ফরিদ মিয়ার বেশ বড় একটা ভিটা ছিল, যেটা ছিল আনুমানিক 60% কিংবা তারও কিছুটা বেশি হবে। ফরিদ মিয়ার দাদা যখন মারা গিয়েছিলেন তখন তিনি ফরিদ মিয়ার বাবাকে বলে গিয়েছিলেন যে এই জায়গাটি কখনো না বিক্রি করতে, এবং সম্ভব হলে জায়গাটি কোনো মসজিদ, মাদ্রাসা অথবা এতিমখানার জন্য দান করে দিতে। ফরিদ মিয়ার বাবা জীবিত থাকা অবস্থায় ওই জমিটি বিক্রি করেননি এবং উনিও ফরিদ মিয়াকে বলে গিয়েছেন যে ওই জমিটি উনি যেন কখনো কোনোভাবে বিক্রি না করেন, প্রয়োজন সেটি এতিমখানা, মসজিদ অথবা মাদ্রাসার জন্য দান করে দেন। কিন্তু কেন ওনারা এই জায়গাটি বিক্রি করতে নিষেধ করেছিলেন সেটা এই ফরিদ মিয়াকে কখনোই বিস্তারিতভাবে বলে যান নাই। ফরিদ মিয়া জিজ্ঞেস করায় ফরিদ মিয়ার বাবা শুধু তাকে এতটুকুই বলেছিলেন যে এই জায়গাটি বিক্রি করলে সমস্যা হতে পারে, অথবা এই জায়গাটি যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে তাহলে কিছু ঘটলেও ঘটতে পারে। তো ফরিদ মিয়ার বাবার মৃত্যুর কিছুকাল পর ওনাদের এক প্রতিবেশী, যার নাম ছিল আব্দুর রাজ্জাক আলী। তো রাজ্জাক আলী নামটা কিন্তু আমরা ছদ্মনাম ব্যবহার করেছি, কারণ হচ্ছে তার বংশধররা এখনো কিন্তু ওই এলাকায় বা আশেপাশে বসবাস করছেন, যার কারণে ওনার আসল নামটি উল্লেখ করা উচিত হবে না বলে আমরা আব্দুর রাজ্জাক আলী ছদ্মনামটা ব্যবহার করেছি। তো এই আব্দুর রাজ্জাক আলী, যিনি মূলত কৃষিকাজের পাশাপাশি টুকটাক কবিরাজি কাজ করতেন, তিনি জায়গাটা ফরিদ মিয়ার কাছে কিনতে চান এবং জায়গাটির জন্য মোটা অঙ্কের একটি অর্থ প্রস্তাবও করেন যে এই অর্থটা উনি পরিশোধ করবেন। তো রাজ্জাক আলী ফরিদ মিয়ার বাড়ির কয়েক বাড়ি পরেই থাকতেন
এবং আগে থেকেই তাদের সাথে ফরিদ মিয়ার পরিবারের বেশ ভালো জানাশোনা ছিল। কিন্তু যেহেতু ফরিদ মিয়ার বাবা এবং দাদা ওই জায়গাটি কখনো বিক্রি করতে নিষেধ করেছিলেন এবং ফরিদ মিয়ার কোনো আর্থিক সংকটও ছিল না, এজন্য ওনাকে রাজ্জাক আলী লোভনীয় প্রস্তাব দেওয়া সত্ত্বেও তাকে না করে দেন। এরপরে মাঝে মধ্যেই দেখা হলে রাজ্জাক আলী ফরিদ মিয়াকে বলতেন যে তুমি কি করবে, জায়গাটা ফেলে রেখে তুমি আমার কাছে বিক্রি করে দিতে পারো, এখানে আমি কিছু বাগান করব অথবা কিছু গাছ লাগাবো, তুমি তো এমনিতেই এটা ফেলে রেখেছো। তো এটা তো এখন এমনিতেই বিভিন্ন পোকামাকড় ও সাপ খোপের বাসা হয়ে আছে, আমাকে দিলে তো কাজেই লাগছে, তাই না? আর তোমাকে তো আমি ন্যায্য মূল্যই দিতে চাইছি। কিন্তু ফরিদ মিয়া ওই যে বাপদাদার কথা উনি ফেলেন নাই, উনি রাজি হন নাই। একবার দেখা যায় 1 বছর ব্যবসায়িক কাজে উল্লেখযোগ্য লোকসান হয়ে যায় ফরিদ মিয়ার, তীব্র আর্থিক সংকট সৃষ্টি হয়, দায় দেনা সৃষ্টি হয়ে যায়, অনেক পাওনাদার হয়ে যায়, পাওনা টাকার জন্য তারা প্রতিনিয়ত তাকে চাপ দিচ্ছিলেন। ফরিদ মিয়া ভাবছিলেন যে এই সংকটটি উনি কিভাবে কাটিয়ে উঠবেন, ওনার তো আর কোনো উপায় নাই। তখন ওনার ওই ভিটাটার কথা মাথায় আসে। ফরিদ মিয়া চিন্তা করেন যে রাজ্জাক আলী ভাই তো অনেকদিন ধরে ওই ভিটার জায়গাটি মোটা অঙ্কের টাকায় কিনতে চাচ্ছিলেন, যেহেতু ওনার আর্থিক টানাপোড়েন চলছে, সেক্ষেত্রে ওই জায়গাটি রাজ্জাক আলীর কাছে বিক্রি করলে উনি এই সংকটের অবস্থাটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু ওনার মাথায় বারবার ওনার বাবা এবং দাদার বলে যাওয়ার নির্দেশনার কথাগুলো ঘুরছিল। উনি চিন্তা করেন যে যেহেতু ওনারাই স্পষ্টভাবে কিছু বলে যান নাই, আর সেও তো অনেক আগের কথা, এখন তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তাই যদি কিছু থেকেও থাকে এখন হয়তো বা আর কোনো সমস্যা হবে না যদি আমি এটা বিক্রি করে দিই। এই চিন্তা করে ফরিদ মিয়া রাজ্জাক আলীর কাছে যান এবং জিজ্ঞেস করেন যে উনি জমিটা কিনবেন কিনা। এখন তো রাজ্জাক আলী বলেন যে তোমাকে তো আমি কতবার করে বললাম, কিন্তু তুমি তো দিলা না, আর এখন নিজে থেকে আসলা। তো ফরিদ মিয়া বললেন যেহেতু আগে আমার ওরকমভাবে প্রয়োজন হয় নাই, তাই আমি কখনো জায়গাটা বিক্রির কথা ভেবে দেখি নাই, কিন্তু এখন তো একটা আর্থিক সংকটে আছি, পাওনাদাররাও খুব চাপ দিচ্ছে, আর এই সংকট থেকে বের হয়ে আসার কোনো উপায় আমি দেখছি না, এই কারণেই আমি এখন আপনার কাছে আসলাম। তো এটাও বললেন যে রাজ্জাক ভাই তুমি তো বেশ ভালো অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব রেখেছিলে, তাই ভাবলাম তোমার কাছে আমি একটু বলি। তো এই শুনে রাজ্জাক আলী বললেন যে তুমি বিক্রি করলে তো আমি রাজি। তখন ফরিদ মিয়া কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি এই জায়গাটি বেশি দামে কেন কিনতে চাও? আমাদের গ্রামে তো এর থেকে আরো অনেক ভালো জায়গা আছে যেগুলো আরো অনেক কম টাকায় পাওয়া যায়। তখন রাজ্জাক আলী বলেন যে এর পেছনে অবশ্যই কিছু কারণ আছে, কিন্তু তোমার তো জানার দরকার নেই। ধরে নাও তোমার লাগবে টাকা আর আমার লাগবে ওই জায়গা, তাই খুব ভালো একটা ব্যবসায়িক লেনদেন হবে। তো ফরিদ মিয়ার কথা বাড়ান না, তো উনি চিন্তা করেন যে আমার তো টাকাই লাগবে, এত কিছু জেনে আমার লাভ কি? ওই জায়গায় তো আর গুপ্তধন নাই, ওই জায়গা কিনে যা করার সে করুক, আমার তো টাকা পেলেই হলো। আর ওই জায়গায় যদি গুপ্তধন থাকতো তাহলে আমার বাপদাদারা সেখান থেকে গুপ্তধন বের করে ধনী হয়ে যাইতেন। তো উনি ওই চিন্তা করছে আর কি। এরপর ফরিদ মিয়া বাড়িতে আসেন এবং ওই জায়গাটির যত দলিল পত্র আছেন সেগুলো বের করে দেখতে থাকেন। যেহেতু ওই জায়গাটি ওনার সময় পর্যন্ত হস্তান্তর হয়নি, তাই পুরনো দলিলটি উনি কিছু বিষয় উনি বুঝতে পারছিলেন না। তো আগেকার সময় যেহেতু ওইভাবে কাগজপত্রের আইনি ব্যবহারের প্রচলন ছিল না, তাই দলিলগুলো এলোমেলো অবস্থায় ছিল। আর অনেক পুরনো দলিল তো, পাকিস্তান পিরিয়ডের দলিল যদি ওই সময় তার হাতে থাকে তাহলে তারও আরো আগের দলিল, তাহলে বোঝাই যাচ্ছে যে কাগজপত্র অনেক জায়গায় রং চটে গেছে, অনেক জায়গায় বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো ফরিদ মিয়ার তৎকালীন সময় সরকারের নির্দেশনা অনুযায়ী যেহেতু জমি বিক্রির ক্ষেত্রে কাগজপত্রের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তাই উনি সিদ্ধান্ত নেন যে ঢাকায় গিয়ে ওনাদের পরিচিত এক উকিল, যিনি জমি কেনা বেচা সংক্রান্ত এই কাগজপত্রগুলো ভালো করে বোঝেন, এমন লোকের কাছে থেকে কাগজপত্রগুলো যেগুলো সমস্যা যদি থেকেও থাকে যেগুলো ঠিক করিয়ে আনবেন। আগেকার দিনে কিন্তু মুখে মুখে জমি বিক্রি হতো, যে তোমাকে আমি 10 টাকা দিলাম, ওই সময় কিন্তু 10 টাকা 1 টাকা 2 টাকাতেও জমি কেনা বেচা হতো। তখন মুখে মুখে বলতো যা এই ক্ষেতটা তোর, এই জমিটা তোর, এইভাবে বিক্রি হতো, কোনো দলিলপত্রের ব্যবস্থা ছিল না। কিন্তু পাকিস্তান পিরিয়ডে কিন্তু ওই বিষয়গুলো চলে আসে, দলিলপত্র লাগবে। আর আগে দলিলপত্র ঠিকঠাক মতো ছিল না, এই জন্য ওই কাগজগুলো ঠিক করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু তখন তো আসলে যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল না। আর এখন যে কয়েক ঘন্টার মধ্যেই খুব দ্রুত পথ পাড়ি দেওয়া যাওয়ার বিভিন্ন যানবাহন সৃষ্টি হয়েছে, তখন কিন্তু কয়েক দিন লেগে যেত। আর সময়টা ছিল শীতের শেষের দিকে,
তো ফরিদ মিয়া হিসাব করে দেখেন যে ওনার প্রায় 2 দিনেরও বেশি সময় লেগে যাবে শুধু ঢাকায় যেতে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে ঢাকায় যেতে লাগবে 2 দিন। তো উনি যদি বাড়ি থেকে রওনা দেন, তো উনি পরিকল্পনা করেন যে প্রথম যেদিন উনি বাড়ি থেকে যাত্রা শুরু করবেন সেদিন রাতে শরীয়তপুর জেলার একদম শেষের একটা প্রান্তে ওনার এক আত্মীয় বাড়ি রয়েছে, সেখানে উনি সেদিনের রাতটা পার করবেন। এরপর দিন উনি আবার যাত্রা শুরু করবেন। তো যাত্রা শুরু করে মুন্সিগঞ্জে ওনার এক আত্মীয় ছিলেন, তো সেই বাড়িতে দ্বিতীয় দিন রাত কাটাবেন এবং তৃতীয় দিন উনি ঢাকায় পৌঁছে যাবেন। তো এমন পরিকল্পনা মাফিক ফরিদ মিয়া এক বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া করে বেলা 12টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে যাত্রা পথে বের হয়ে যান। আর শরীয়তপুর এলাকা একটি নদী এলাকা, ওখানকার বেশিরভাগ যাত্রাপথে নদীপথ তখনকার সময়, এখনকার মতো এরকম কিন্তু রাস্তাঘাট উন্নত হয়নি। দেখা যেত যে দীর্ঘ সময় নৌকা যাত্রা করে নদী পার হতে হতো এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। তখন কিন্তু এরকম ইঞ্জিন চালিত নৌকা খুব একটা চলতো না, এই বৈঠা দিয়েই নৌকা বাইতে হতো। ইঞ্জিন চালিত নৌকা যে ছিল না তা কিন্তু না, ছিল কিন্তু কম ছিল, এই জন্য সময়টা অনেক অনেক বেশি লেগে যেত। 2004 সাল পর্যন্ত কিন্তু শরীয়তপুরে সরাসরি সড়ক পথে যেতেও অনেক সময় লাগতো। এই কারণে ওই সময়ের প্রেক্ষাপটটা প্রিয় লিসেনার্স আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। তো তখন ওই অঞ্চলে গয়না নামে এক ধরনের যাত্রীবাহী নৌকা ছিল, সেই নৌকায় করে নদীপথ পাড়ি দিতে হতো এবং কিছুটা পথ হাঁটতে হতো, এরপর আবার সেই নৌকায় উঠে যেতে হতো। এইভাবে দূরের পথে যেতে হতো ওই অঞ্চলের মানুষদের। তো উনি নৌকা যাত্রা শুরু করেন ওনার বাড়ির কাছাকাছি যে ঘাট ছিল সেখান থেকে, এবং দীর্ঘ সময় আসলে সারাটা দিন ওনার নৌকায় কেটে যায়। সন্ধ্যার কিছু সময় পর যখন আস্তে আস্তে রাত নামতে শুরু করেছে, অন্ধকার ঘনীভূত হতে শুরু করেছে, এমন সময় উনি ওনার আত্মীয় বাড়ি অর্থাৎ শরীয়তপুর জেলার শেষ প্রান্তে ওনার আত্মীয় বাড়ির যে গ্রাম ছিল ওই গ্রামে যে খেয়াঘাট, ওখানে উনি নামেন। নামার পর উনি যেহেতু ওনার আত্মীয় বাড়ি আগে থেকেই চিনতেন, তাই উনি নদীর পাড় ধরে গ্রামের রাস্তার দিকে যেতে থাকেন। তখন আনুমানিক রাত হয়তো বা 8টার কাছাকাছি বাজে আর কি, বা ওরকম সময় হয়েছে। সেদিন আকাশে চাঁদ ছিল এবং শীতকাল যেহেতু আকাশ পরিচ্ছন্নই থাকে শীতকালে, তো আকাশে তখন অসংখ্য তারাও ছিল, মোটামুটি চারপাশটা আলোকিত ছিল। সামনে হাঁটতে হাঁটতে একসময় ফরিদ মিয়া অনুভব করেন যে নদীর দিক থেকে একটা জোরালো বাতাসের ঝাপটা ওনার গায়ে এসে লাগলো। উনি এক মুহূর্তের জন্য অচেনা এক ধরনের সুঘ্রাণ পেলেন। এরপর ওনার কিচ্ছু মনে নাই। ফরিদ মিয়ার যখন হুশ আসে, যখন উনি চোখ খুললেন, উনি দেখলেন যে উনি একটা খাটিয়া ধরনের জিনিসের উপর শুয়ে আছেন। সেটি যদিও আমরা খাটিয়া বলতে যেরকমটা বুঝি সেরকমটা না, সেটা বেশ বড় আকৃতির এবং বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে সেখানে। উনি বুঝতে পারলেন যে সকাল হয়েছে, কারণ একদম ভোরবেলা যেরকম স্নিগ্ধ আলো ফোটে সেরকম একটা আলো চারপাশে। কিন্তু চোখ খোলা মাত্রই যে বিষয়টি দেখে ফরিদ মিয়া, সেই বিষয়টা দেখে রীতিমতো ভয় পেয়েছেন উনি। ওনাকে ঘিরে 4-5 জন লোক বসে রয়েছেন এবং আরবিতে সূরার মতো কিছু একটা পড়ছেন। লোকগুলোর পরনে ছিল সাদা জুব্বা এবং মাথায় পাগড়ি ছিল, আর তাদের শারীরিক গড়ন প্রায় কাছাকাছি ছিল, প্রত্যেকেই দেখতে সবাই খুব সুদর্শন ছিলেন। তারা চোখ বুঝে এক নাগারে একই সাথে কোনো একটি অজানা দোয়া বা এই ধরনের কিছু একটা পড়ছিলেন বা জিকিরের মতো কিছু একটা করছিলেন আর কি। ফরিদ মিয়াও দেখতে পেলেন যে উনি যেখানে শুয়ে রয়েছেন সেটি মনে হচ্ছে কোনো একটি বাড়ির সীমানার ভেতরে, কারণ উনি দূরে কয়েকটি ঘর ও চারপাশে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছেন। তবে অদ্ভুত বিষয় হলো ওই ঘর এবং গাছপালাগুলো ওনার পরিচিত কোনো ঘর এবং গাছপালার মতো ছিল না। গাছগুলো অনেক লম্বা লম্বা ছিল এবং গাছের একটি পাতা, মানে এক একটি পাতা অনেক বড় বড় ছিল, যেগুলো আমরা আসলে স্বাভাবিকভাবে দেখি না আর কি। আর ঘরগুলো অনেকটা গ্রামের ঘরবাড়িগুলোর মতোই কাছাকাছি দেখতে, কিন্তু একটু অন্যরকম। প্রতিটি ঘরের উপরের অংশ অর্থাৎ চালের অংশটা গম্বুজের মতো ছিল। ফরিদ মিয়া অনেক ভয় পেতে থাকেন এবং কিছুই বুঝতে পারেন না যে ওনার সাথে আসলে কি ঘটছে। উনি শোয়া থেকে উঠে বসেন এবং কাঁপা কাঁপা গলায় ওনার চারপাশে গোল হয়ে বসে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন যে, আচ্ছা এটা কোন জায়গা আর আপনারা কারা? ফরিদ মিয়া এই কথাটি বললে তার চারপাশে গোল হয়ে বসে থাকা লোকগুলো তারা জিকিরের মতো কিছু একটা পড়ছিল সেটা থামিয়ে দেন এবং সবাই একসাথে চোখ খুলে ফরিদ মিয়ার দিকে তাকান। তাদের মধ্যে একটি লোক, যার পাগড়িতে স্বর্ণের কারুকাজ করা ছিল
এবং পোশাকটিও অন্য কয়েকজনের তুলনায় কিছুটা আলাদা ছিল। তিনি বেশ ভারী অথচ আন্তরিক কণ্ঠে বলেন যে, ফরিদ মিয়া, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি এখন আমাদের রাজ্যে রয়েছো, একটি বিশেষ কারণে আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। আমরা তোমার কাছে একটি বিশেষ অনুরোধ করতে চাই। তুমি যে জায়গাটা বিক্রি সংক্রান্ত কার্যক্রমের জন্য অগ্রসর হচ্ছিলে সেটা তুমি করো না। তুমি নিশ্চয়ই তোমার বাবা এবং দাদারা ওই বিষয়ে যে নির্দেশনা দিয়েছিল সেটা সম্পর্কে অবহিত আছো। এই জায়গাটি বিক্রি করলে সবারই ক্ষতি হবে। তুমি এই জায়গাটি বিক্রি করো না। কিন্তু ওই মুহূর্তে চারপাশে সবকিছু দেখে এবং ওই লোকগুলোর কথা শুনে ফরিদ মিয়া ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন আবার জ্ঞান ফিরল, চোখ খুলে উনি দেখেন যে উনি নদীর পাড়ে একটি বড় গাছের নিচে হেলান দিয়ে আধা শোয়া অবস্থায় রয়েছেন। ওনার কাছে মনে হলো যেন উনি মাত্র ঘুম থেকে উঠলেন। চোখ কচলে চারপাশে তাকাতে উনি দেখতে পান যে ভোর হয়ে গিয়েছে। তখন ওনার গতকাল রাতের কথাগুলো মনে পড়ে। কিন্তু সব মিলিয়ে ফরিদ মিয়া ভাবেন তিনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, আর যেটা দেখেছিলেন ওটা হয়তো স্বপ্ন ছিল। উনি ভাবেন যে যেহেতু উনি সারাদিন জার্নি করেছেন, তাই নৌকা থেকে নামতে ওনার ঠান্ডা বাতাস লাগে, আর নদীর এই বাতাসে উনি ঘুমিয়ে পড়েছিলেন। আর যেহেতু ওই জায়গাটা সংক্রান্ত ওনার দাদা এবং বাবার দেওয়ার নির্দেশনা সারাক্ষণ ওনার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই হয়তো উনি এরকম স্বপ্নটা দেখতেই পারেন মনে অবচেতন মনে। এটা তো অস্বাভাবিক কিছু না। এই কারণে এই বিষয়টাকে ফরিদ মিয়া খুব একটা পাত্তা দেন না। তো এটাকে স্বপ্ন ধরে নিয়েই ফরিদ মিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হন। নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরি হলেও ঢাকায় পৌঁছে উনি এই জায়গাটা সংক্রান্ত যে কাগজপত্রগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে কয়েকদিনের মধ্যেই ওনার বাড়িতে গিয়ে পৌঁছান। যেহেতু ওই বিষয়টা ওনার কাছে নিছক স্বপ্ন বলেই মনে হয়েছিল, এই জন্য উনি ওই বিষয়ে ওনার পরিবারের কাছে আর কোনো কিছু বলার প্রয়োজনীয়তা অনুভব করেনি নাই। উনি যথাসময়ে এই আব্দুল রাজ্জাক আলীর কাছে জায়গাটি চড়া মূল্যে বিক্রি করেও দেন। রাজ্জাক আলী ওনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওনার পাওনা টাকা বুঝিয়ে দেন এবং জায়গাটা কেনার বিষয়টি কোনো রকম ঝামেলা ছাড়াই বেশ সুন্দরভাবে মিটে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। জায়গাটি চড়া মূল্যে বিক্রি করার কারণে ফরিদ মিয়ার যে সাময়িক আর্থিক সংকটটি সৃষ্টি হয়েছিল সেটিও কেটে যায়। একদিন হাটের দিনে ফরিদ মিয়া হাটে গিয়েছিলেন। তো উনি হাট থেকে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কেনেন এবং কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু উনি যখন রওনা দিবেন এমন অবস্থা, ঠিক তখনই হালকা বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি আসার কিন্তু ওই দিন কোনো পূর্বাভাস ছিল না, যার কারণে বাড়ি থেকে উনি ছাতাও নিয়ে যান নাই। গ্রামের লোকজন কিন্তু সবসময় ছাতা কাছে রাখে, বিশেষ করে বর্ষা বাদলের দিনে। তো উনি বৃষ্টির কারণে একটা জায়গায় অপেক্ষা করতে থাকেন। বৃষ্টি থেমে বেশ কিছু সময় হয়ে গিয়েছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ফরিদ মিয়া আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেন। গ্রামের রাস্তা ধরে ফরিদ মিয়া হেঁটে যাচ্ছিলেন। রাস্তার দুই পাশে ছিল বাঁশঝাড় এবং অন্যান্য আরো বেশ নানান ধরনের গাছপালা। হাঁটতে থাকার এক পর্যায়ে হঠাৎ করেই ফরিদ মিয়া শুনতে পান যে পেছন থেকে কারা যেন একসাথে ওনার নাম ধরে ডাকছে। তো ফরিদ মিয়া পেছনে তাকিয়ে দেখেন যে ওনার পেছনে বেশ কিছুটা দূরে দুজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তাদের পরনে জুব্বা, মাথায় পাগড়ি। উচ্চতায় তারা সাধারণ মানুষের তুলনায় কিছুটা লম্বা, কিন্তু তাদের বেশ বয়স হয়ে গেলেও এবং মুখমণ্ডলের চামড়া ভাঁজ পড়ে গেলেও তারা দেখতে ছিলেন খুবই সুদর্শন। ফরিদ মিয়া আশেপাশে ফুলের মিষ্টি সুবাসের মতো এক ধরনের গন্ধ পেতে থাকেন। অন্ধকারের মধ্যেও ওই দুজন বৃদ্ধ যেন হালকা আলোকিত হয়েছিলেন। বিষয়টি দেখে ফরিদ মিয়া কিছুটা ভয়ও পেয়ে যান। তখন বৃদ্ধ দুজন একসাথে বলেন, ফরিদ মিয়া, তুমি বড় একটা ভুল কাজ করেছ। আমরা তোমাকে বলেছিলাম যে তুমি জায়গাটা বিক্রি করো না, এতে করে সবার সমস্যা হবে, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শুনলে না। খুব শীঘ্রই তোমার এই ভুলের কারণে সবাই বিপদে পড়বে। ফরিদ মিয়া তখন উপলব্ধি করতে পারেন যে ওই লোকগুলো সাধারণ কোনো লোক নয়, তার নিশ্চয়ই জিন হবে। এবং একই সাথে ফরিদ মিয়া চিন্তা করেন ঢাকা যাওয়ার পথে এক রাতে উনি যে বিষয়টাকে স্বপ্ন মনে করে উড়িয়ে দিয়েছিলেন সেটা কোনো স্বপ্ন ছিল না। ফরিদ মিয়া কি করলেন? এখন কি আর করবেন?
এখন কি করবেন আর কি বলবেন কিছুই বুঝতে না পেরে বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে উনি দৌড়াতে দৌড়াতে অনেক দূরে এসে পেছন দিকে তাকিয়ে দেখেন যার কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি বাড়িতে ফেরত যান এবং কখনো এই বিষয়ে কাউকে কিছু বলেননি। তখন মানে আগে কি হয়েছিল, আজ কি হলো, এই বিষয়ে কাউকে কিছু বলেন না। চিন্তা করেন যে বাড়ির লোকজন এগুলো বললে তারা হয়তো আবার ভয় পাবে বা হয়তো চিন্তা করবে, অনেক কিছুই ভাবতে পারে আর কি। তাই এগুলো নিয়ে বাড়িটার কথা না বলাই ভালো হবে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এক রাতে গ্রামের দুইজন লোক ওই যে ভিটাটা, মানে ফরিদ মিয়ার যে ভিটাটা আগে ছিল, যেটা রাজ্জাকালীর কাছে ফরিদ মিয়া বিক্রি করেছিলেন, সেই ভিটাটির পাশের রাস্তা দিয়ে রাতের বেলা বাড়িতে ফিরছিল। তখন তারা দেখতে পায় যে তখন রাত 10টার বেশি বাজে আর কি সেই সময় আনুমানিক। তো ওই ভিটার ভেতর থেকে মনে হচ্ছে আলো আসছে। তো আলো অনেকটা আগুনের আলোর মতো মনে হয়। তো ওনারা মনে করেন যে ভেতরে কি আগুন লাগলো নাকি, আবার কোনো কারণে আগুন লাগলেও লাগতে পারে, তাহলে তো এগিয়ে গিয়ে দেখতে হয়। এই ভেবে ওনারা যেই না ওই ভিটার দিকে আগানো শুরু করেছেন, তখনই ওনারা ভিটার ভেতর থেকে অর্থাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে কোনো একটা কিছু ওনাদের দিকে ছুটে আসার আওয়াজ শুনতে পান। মুহূর্তের মধ্যে ওনারা দেখেন যে ওই ভিটার ভেতর থেকে ঝোপঝাড় ভেঙে চুরে 8 থেকে 10 ফিট উচ্চতার ষাঁড় গরু ওনাদের দিকে ধেয়ে আসছে। হালকা চাঁদের আলোয় মনে হচ্ছিল যে ষাঁড়টির রং কালো এবং ষাঁড়টির 2 চোখ থেকে আগুনের মতো বা আগুনের গোলা ঠিকরে বের হচ্ছে। চোখ দুটো এইরকম উজ্জ্বল ছিল, টকটক করে জ্বলছিল। আচমকা ওনারা ভয় পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে দৌড় শুরু করেন। যে যেদিকে পেরেছেন দৌড়ানো শুরু করেছেন। দৌড়ানোর সময় বুঝতে পারছিলেন যে ওনাদের পেছনে ষাঁড়টা ধাওয়া করেছে। দৌড়াতে দৌড়াতে বেশ অনেকটা দূরে চলে আসার পর এক পর্যায়ে হঠাৎ করে ওনাদের মনে হতে থাকে যে ষাঁড়টি এখন ওনাদের পেছনে নাই। আসলে এক একজন এক এক দিকে দৌড়েছিলেন, প্রত্যেকটা মানুষেরই মনে হয়েছিল ওই ষাঁড়টি তার পেছনে রয়েছে। পরে যখন সকলে একত্র হয়েছেন তখন নিজেদের মধ্যে আলোচনা করেছেন। প্রত্যেকেই বলেছেন আরে আমার পেছনে তো ষাঁড় ছিল, ও বলে না আমার পেছনে তো ষাঁড় ছিল। তাহলে বোঝা গেল প্রত্যেকের পিছনেই ওই ষাঁড়টি ছিল। তো যাই হোক, লোকজন কোনো মতে ওনাদের বাড়িতে ফেরেন এবং পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলেন। ওই দিন রাত্রে ওনাদের দুজনের জ্বর আসে, মানে যারা ছিল এদের মধ্যে দুজনের জ্বর আসে, দুজনে খুব অসুস্থ হয়ে পড়েন। এরপর আরো একদিন রাতে একই রকম ভাবে গ্রামের আরেকজন লোক ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনও আনুমানিক রাত 10টার বেশি বাজে। ওই ভিটার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই একই রকম ভাবে দেখলেন ঝোপঝাড়ের মধ্যে থেকে একরকম আলো আসছে। তিনি কৌতূহলবশত সেদিকে এগোতে যাবেন, এমন সময় আচমকা অদৃশ্য থেকে ওনাকে লক্ষ্য করে কে যেন বড় বড় মাটির ঢেলা ছুটতে থাকে, মানে মাটির ঢিল যেটা বলি আমরা। তো মুহূর্তের মধ্যে বড় বড় বেশ কয়েকটি ঢিল ওনার শরীর বিভিন্ন জায়গায় আঘাত করে এবং উনি অনেক ব্যথা পান। ভয়ে উনি দৌড়ে ওই জায়গাটি পার হয়ে চিৎকার করতে করতে বাড়িতে পৌঁছান। ওই রাতে উনি অসুস্থ হয়ে পড়েন। এরপর যখন ওনার ঘটনাটি জানাজানি হয়, তখন আগের দিন যে যেই লোকগুলোর সাথে ঘটনাটি ঘটেছিল তাদের বিষয়টিও আবার নতুন করে সামনে আসে। সবকিছু শুনে ওই জায়গাটার প্রতি গ্রামের মানুষের মনে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়। যদিও ওই ভিটাটা ফরিদ মিয়ার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল, তারপরও গ্রামবাসীর মুখে ঘটনাগুলো জেনে ফরিদ মিয়ার মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হতে থাকে। এদিকে যেহেতু ওই সময় ওই জায়গাটার মালিক ছিলেন আব্দুর রাজ্জাক আলী, তাই সবাই রাজ্জাক আলীকে গিয়ে ধরে। প্রথমে কথা চলে রাজ্জাক আলী বিষয়টিকে উড়িয়ে দিতে চাইলো। যখন গ্রামবাসীরা চাপাচাপি শুরু করে তখন রাজ্জাক আলী বলে যে ঠিক আছে চলো, আমিও তোমাদের সাথে যাব, গিয়ে দেখবো যে ওখানে কি আছে। তো দিনের বেলা তো রাত জাগা সহ গ্রামের বেশ কিছু মানুষ সেখানে যায়। মানে দিনের বেলাতে ওই যে যাদের রাতের বেলা জেগে যারা ওইদিকে গিয়েছিলেন আর কি, ওনারা সহ গ্রামের বেশ কিছু মানুষ সেখানে যান। যাওয়ার পরে তারা চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকেন। ভিটার ভিতরে এক ধরনের আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া যায় এবং বেশ কিছু ছাই ও কাঠের টুকরো পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসী সেগুলো দেখে কিছু একটা সন্দেহ করলেও রাজ্জাক আলী বলেন যে এটা সম্ভবত গ্রামের বখাটে ছেলেপেলেরা এই কাজ করেছে। রাতের বেলা এখানে নেশা করতে আসে, তারা হয়তো আগুন জ্বালায় আলোর জন্য। আর যেহেতু গ্রামের এই দিকটা বেশ অনেকটাই নির্জন, আর ওই জায়গাটাও দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের গাছপালায় আচ্ছাদিত, তাই এমনটা হতেও পারে যে ওই জায়গায় আগে থেকেই খারাপ কিছু থাকতে পারে। তাই রাতের বেলা গ্রামবাসী যদি
অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাতের বেলা ওই রাস্তা দিয়ে চলাচল না করে তাহলেই সবচেয়ে বেশি ভালো হয়। কারণ গ্রামে ঢোকার তো আরো বেশ কয়েকটা রাস্তা আছে। তা গ্রামের মানুষজন রাজ্জাক মিয়ার কথায় খুব একটা সন্তুষ্ট হতে না পারলেও তারা চিন্তা করে, যেহেতু ওই রাস্তায় একাধিকবার ভয়ের ঘটনা ঘটেছে এবং অনেকেই তার কারণে অসুস্থতার সম্মুখীন হয়েছে এবং আঘাতও পেয়েছে, সেই জন্য ওই রাস্তা দিয়ে রাতের বেলা আর চলাচল করার দরকার নেই, খুব প্রয়োজন না হলে। আর এখানে আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া যাচ্ছে। এখানে যে জিন ভূত হইতো, ওরা কি আগুন জ্বালাইতো নাকি? এখানে কাঠ পড়ে রয়েছে, নিশ্চয়ই নেশাখোর ছেলেপেলেরই কাজ। মোট কথা, ওই জায়গাটা আর কেউ খুব একটা দেখতে যাবে না বা ওর পাশ দিয়ে যাবে না, এরকম মানুষ চিন্তা করে নাই আর কি। যেহেতু ঘটনা ঘটছেই, না যাওয়াই ভালো। এমন তো না যে ওইটাই একমাত্র গ্রামে ঢোকার রাস্তা, অসংখ্য রাস্তা রয়েছে, তাহলে ওই দিক দিয়ে যেতে হবে কেন? তো যাই হোক, মোট কথা, ওই জায়গাটা নিয়ে মানুষের মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়, কারো মনের মধ্যে ভয় ঢোকে বা বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে। এদিকে ফরিদ মিয়া এক রাত্রে একটা স্বপ্ন দেখেন। তো ওই যে প্রথমবার ফরিদ মিয়া যখন দেখেছিল যে তাকে ঘিরে বেশ কয়েকজন লোক বসে আছে এবং একজন লোক তার সাথে ভারী কণ্ঠে কথা বলেছিল, যার মাথায় পাগড়িতে কারুকাজ করা ছিল এবং জুব্বার মতো পোশাকটাও কিছুটা অন্যদের থেকে আলাদা ছিল এবং তিনি একটি সিংহাসনের মতো আসনে বসে আছেন। তো তিনি ফরিদ মিয়াকে বলেন, ফরিদ মিয়া, তোমাকে আমরা নিষেধ করার চেষ্টা করেছিলাম, নিষেধ করেছিলাম, কিন্তু তুমি তো শুনলে না। আমরা চাইলে তোমাকে স্বপ্নেও নিষেধ করতে পারতাম, কিন্তু বিষয়টা এতটাই গুরুত্ব আমরা দিয়েছিলাম যে তোমাকে আমাদের জগতে নিয়ে গেছিলাম শুধু এই কথাটা বলতে, কিন্তু তারপরেও তুমি রাজ্জাক আলীর মতো একটা লোকের কাছে বিক্রি করে দিলে। আচ্ছা, তুমি কি জানো না যে রাজ্জাক আলী কেমন ধরনের মানুষ? সামান্য কয়টা টাকার জন্য তুমি তোমার বাপ দাদার দেওয়ার নির্দেশনার কথা ভুলে গেলে? আমাদের নিষেধ না শুনেও যখন তুমি এই কাজটি করতে উদ্যত হয়েছিলে, তখন আমরা চাইলে তোমাকে কঠোরভাবে বাধা দিতে পারতাম, কিন্তু তোমার দাদা এবং বাবা আমাদেরকে দেওয়া কথা রক্ষা করেছিলেন, আর তুমিও হয়তো এই বিষয়টির গুরুত্ব ওরকম ভাবে বুঝতে পারো নাই, তাই তোমাকে আমরা কোনো প্রকার ক্ষতি করিনি। কিন্তু তুমি যে কত বড় ভুল কাজ করেছো এই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। তো এমন সময় স্বপ্নটা ভেঙে যায়, মানে ওনার ঘুমও ভেঙে যায়। স্বপ্নটি দেখে ফরিদ মিয়া অনেক ভয় পেয়ে যান এবং উনি ধর্মরিয়ে শোয়া থেকে উঠে বসে পড়েন। এরপর তিনি সকাল থেকে অসুস্থতা বোধ করতে থাকেন। তিনি ঠিকমতো খাবার খেতে পারতেন না, ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসতে চাইতো না। এরই মধ্যে গ্রামে আরো একটি নতুন সমস্যার সৃষ্টি হয়। একদিন সকালে এক গৃহস্থ বাড়ির লোকেরা নিয়ম মাফিক গোয়াল ঘরে গিয়ে দেখেন যে তাদের দুটি গরু মাটিতে মরে পড়ে আছে। সেগুলোর ঘাড়গুলো ভাঙা ছিল এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছিল। রক্তে গোয়ালের মাটি পুরো ভিজে গিয়েছিল। এই বিভৎস দৃশ্য দেখে বাড়ির লোকেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে বিষয়টি পুরো গ্রামে রটে যায়। নানানজন বিভিন্ন রকমের সম্ভাব্য কারণের কথা বলতে থাকেন, কিন্তু নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারে না। পরবর্তী কয়েকদিনে এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটে। দেখা যায় সকাল হলে কারোর বাড়িতে গরু অথবা ছাগল অথবা বাছুর এরকম অবস্থায় পড়ে আছে। বিষয়টি নিয়ে গ্রামের মানুষদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করতে থাকে। ওনারা তখন গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তার শরণাপন্ন হন। তো এই ঘটনা যখন ঘটছিল তখন ইমাম সাহেবের শরণাপন্ন না হয়ে আর কি বা করবেন? ওই ইমাম সাহেব ছিলেন একজন বুজুর্গ লোক এবং অনেক কিছু জানতেন। এখন যেমন আমরা ওই রকম বুজুর্গ ইমাম সাহেব পাই না। আগেকার দিনের ইমাম সাহেবরা অত্যন্ত বুজুর্গ এই অর্থে ছিলেন যে ওনারা হালাল হারাম খুবই বেছে চলতেন। কারো বাড়িতে দাওয়াত খাওয়ার চিন্তা করলেও চিন্তা করতেন যে বাড়িতে দাওয়াত খাবো ওই ব্যক্তির স্বভাব চরিত্র কেমন, তার আয় রোজগার কেমন, তার আয়টা হালাল কিনা, অনেক বিষয় চিন্তা করতেন। এবং নিজে তো কঠোর প্র্যাকটিসিং মুসলিম তো ছিলেনই। তো এখন তো ওই রকম আসলে খুব একটা দেখা যায় না। তো এই কারণে আগেকার সাধারণ একটা ইমাম সাহেবেরও আল্লাহ তাআলা অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন। তো যাই হোক, ওই ইমাম সাহেব তো খুবই একজন বুজুর্গ লোক ছিলেন। তাছাড়া উনি ভারতের কোনো একটি আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করেছিলেন। ইমাম সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেন যে বিষয়টি উনি খোঁজ খবর করে দেখবেন। তো উনি গ্রামের লোকদেরকে বলেন যে পরদিন ওনার সাথে দেখা করতে।
তো এই গ্রামের সবাই মোটামুটি জানতো যে ওনার সাথে জিন আছে, মানে ইমাম সাহেবের সাথে জিন আছে। পরদিন সকালে যখন গ্রামের লোকেরা ইমাম সাহেবের কাছে যান, তখন ইমাম সাহেব বলেন যে উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তথ্য সংগ্রহ করতে, কিন্তু এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে উনি সুনির্দিষ্টভাবে বুঝতে পারছেন না। ওনার জিনেরা এই বিষয়ে নাকি ওনাকে কোনো তথ্যই এনে দিতে পারেননি। বিষয়টি শুনে গ্রামবাসীরা খুব হতাশ হন। এদিকে সময়ের সাথে ফরিদ মিয়ার অবস্থা কিন্তু বেশ খারাপ হতে থাকে। তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন, আর খাওয়া দাওয়ার প্রতি ওনার অনীহার বিষয়টি একই রকম থাকে। নিদ্রাহীনতার কারণে উনি দিন দিন আরও অসুস্থ হয়ে পড়তে থাকেন। ফরিদ মিয়া ইতোমধ্যেই বেশ কয়েকজন ডাক্তার কবিরাজের পরামর্শ গ্রহণ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। একটি উল্লেখ্য বিষয় যে এতদিন পর্যন্ত কিন্তু ফরিদ মিয়ার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয় নিয়ে কাউকে কিছু বলেননি, এমনকি নিজের পরিবারের কাউকে কিছু বলেননি। উনি যে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ এই বিষয়ে যখন ওনার পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে ওনাকে জিজ্ঞেস করছেন, তখন উনি এড়িয়ে গিয়েছেন অসুস্থতার কারণ কি হতে পারে এজন্য। তারপর উনি কিছু বলেন নাই, কিন্তু উনি যখন বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েন তখন উনি অনুমান করতে পারেন যে ওনার অসুস্থতার পিছনে ওই বিষয়টাও হয়তোবা একটা অন্যতম কারণ। তারপর উনি ওনার পরিবারের সদস্যদের সাথে বিষয়টা ওরকমভাবে বলতে চাচ্ছিলেন না। উনি সিদ্ধান্ত নেন যে সময় করে একাকী উনি ইমাম সাহেবের কাছে গিয়ে পুরো বিষয়টি বলবেন এবং ওনার অসুস্থতার আসল কারণ কি সেই সম্পর্কে জানতে চাইবেন। পরিকল্পনা মাফিক উনি যথারীতি ইমাম সাহেবের সাথে দেখা করতে যান। যেহেতু একই গ্রামের মানুষ, তাই ইমাম সাহেব ওনার অসুস্থতার বিষয়ে অল্প বিস্তর অবগত ছিলেন। তো ব্যস্ততার কারণে ইমাম সাহেব ওনার অসুস্থতা অবগত থাকলেও যেতে পারেননি দেখতে। কিন্তু উনি ফরিদ মিয়ার কাছে বিস্তারিত প্রথম দিকে তো অল্প অল্প শুনছিলেন, কিন্তু উনি আরো বিস্তারিত জানতে চান। তখন ফরিদ মিয়া ওনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বিস্তারিতভাবে খুলে বলেন। তো প্রথম দিকে অবশ্য ফরিদ মিয়া ওনাকে অল্প বিস্তর বলছিলেন, একদম বিস্তারিতভাবে বলছিলেন না। পরে আর কি বিস্তারিত বলেন। সব শুনে ইমাম সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন এবং গম্ভীরভাবে বলেন যে কোনো একটা জটিল সমস্যা তো অবশ্যই আছে, কিন্তু আমি কিছুতে সেটা বুঝতে পারছি না। তবে তোমার বিষয়গুলো শুনে আমি কিছু বিষয় আন্দাজ করতে পেরেছি। এই বিষয়ে অবশ্যই আমি জানার চেষ্টা করব, আর তোমাকে বলবো যে এই বিষয়গুলো তুমি তোমার পরিবারের সদস্যদেরকে জানাও, তাদের এগুলো জানাটা উচিত। আর আমি কিছু জানতে পারলে তা সবাইকে জানার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সেদিনের মতো ফরিদ মিয়া বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ইমাম সাহেব ওই ফরিদ মিয়া সহ গ্রামের আরো বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে আসরের নামাজের পর জরুরি ভিত্তিতে ওনার সাথে দেখা করার জন্য সকলকে সালাম জানান। তো যথাসময় সবাই সেখানে হাজির হয়েও যান। নামাজ আদায় করে ইমাম সাহেব ওনাদের সাথে বসেন। ইমাম সাহেব প্রথমে উপস্থিত সবার সাথে ফরিদ মিয়া ওনার কাছে যে সমস্যাটি নিয়ে এসেছিল এবং ফরিদ মিয়া ওনাকে যে বিষয়গুলো বলেছিলেন, যে ঘটনাগুলো, সেই বিষয়ে যা যা জানিয়েছিলেন সেগুলো সবার সামনে উপস্থাপন করেন। বিষয়গুলো শুনে উপস্থিত সবাই খুবই অবাক হয় এবং ফরিদ মিয়াকে বলে, তুমি আগে কেন এই বিষয়গুলো আমাদেরকে জানাওনি? ইমাম সাহেব তখন জানান যে ফরিদ মিয়ার দেওয়া তথ্য মোতাবেক উনি যে জিনেরা ফরিদ মিয়াকে নিয়ে গিয়েছিল তাদের সর্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তো ইমাম সাহেব ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে জিন সর্দারের সাথে দেখা করার অনুরোধ প্রেরণ করেন। ওনার অনুরোধে সাড়া দিয়ে ওই জিন সর্দার ওনার সাথে দেখা করতে রাজি হন এবং রাতের একটি নির্দিষ্ট সময় উনি ইমাম সাহেবের সাথে দেখা করতেও আসেন। ওই দিন সর্দার একাই এসেছিলেন এবং এসে অত্যন্ত আন্তরিকভাবে সালাম বিনিময় করেন এবং ইমাম সাহেব ফরিদ মিয়ার সমস্যা সহ গ্রামে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন অমীমাংসিত সমস্যাগুলোর বিষয়ে ওই দিনই সর্দারের কাছে উপস্থাপন করেন। তখন ওই জিনের সর্দার বলতে শুরু করেন, জিনের সর্দার যেটা বলতে শুরু করেন, তখন মানে 1000 বছর আগের কথা। এই বৃহত্তর অঞ্চলটি জুড়ে এই জিনেদের পূর্বপুরুষদের বসতি ছিল। ওই সময়ে এই অঞ্চলটির যিনি সর্দার ছিলেন তিনি স্বয়ং শয়তানের আনুগত্য করতেন। শয়তান তার আনুগত্যে খুশি হয়ে তাকে একটি বিশাল অঞ্চলের নেতা বানিয়ে দেন। এই অঞ্চলে তার অধীনে লক্ষ লক্ষ জিন প্রজা ছিল। সেই সময় তার অনুগতদেরকে নিয়ে যুদ্ধ বিগ্রহে সেই জিনটা লিপ্ত থাকত এবং আশেপাশের অঞ্চলে যারা তাকে সম্মান করত না তাদের ক্ষতি করার চেষ্টায় থাকত। এমনকি অনেক সময় আশেপাশের অঞ্চলে যে মানুষদের জনবসতি ছিল সেখানেও বিভিন্ন সমস্যার কারণে সে নির্বিচারে অত্যন্ত নির্মমভাবে মানুষ হত্যা করতেও পিছপা হয়নি। এভাবেই তার শাসন চালিয়ে যাচ্ছিল। কিন্তু এক সময় বিভিন্ন ঘটনা প্রবাহে আল্লাহর ইচ্ছায় এই জিনদের গোত্রের কয়েকজনের সাথে আল্লাহর একজন ওলির মোলাকাত হয়। তো সেই আল্লাহর ওলি
এই জিনদের পূর্বপুরুষদেরকে তাদের কৃত কাজের পরিণামের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং আল্লাহর পথে আসতে বলেন। তখন ওনার কথা সর্বপ্রথম এই জিনদের পূর্বপুরুষদের একজন, তার নাম ছিল ইয়াসার, তিনি ইসলামের পথে আসেন এবং প্রাথমিক অবস্থায় ওনার দেখা দেখে এবং আল্লাহর সেই অলির বলা কথাগুলোর উপর বিশ্বাস এনে আরো বেশ কয়েকজন ইসলামের পথে আসেন। তারা সিদ্ধান্ত নেন যে তারা আর কোনো খারাপ কাজ করবেন না এবং কারো কোনো ক্ষতিও করবেন না। পাশাপাশি তারা তাদের গোত্রের অন্যান্যদের কাছেও এই বিষয়গুলো তুলে ধরবেন এবং তাদেরকে ভালোর পথে আসার আমন্ত্রণ জানাবেন। এই পরিকল্পনা মাফিক তারা যখন কাজ শুরু করলো, তখন আল্লাহর রহমতে তাদের প্রচেষ্টা দারুণভাবে সফল হয়। তো এই জিনদের পূর্বপুরুষদের গোত্রের অনেক বড় একটি অংশ ভালো পথে চলে আসে। এই বিষয়টি তখন আস্তে আস্তে বাড়তে থাকে। তখন সেই দলনেতা ক্ষিপ্ত হতে থাকে। এক পর্যায়ে খোদ শয়তান নাকি তাকে ভৎসনা করে এবং তাকে নির্দেশ দেয় যে তুমি যেভাবেই হোক তাদেরকে আমার দিকে ফিরিয়ে আনো, তাদেরকে বিভ্রান্ত করো এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দাও। তোমাকে আমি নেতা বানিয়েছি, অথচ তুমি থাকা সত্ত্বেও কিভাবে এইরকম একটি ঘটনা ঘটলো? তুমি যদি পূর্বের ন্যায় তোমার প্রজাদেরকে আমার আনুগত্যের পথে ফিরিয়ে আনতে না পারো, তাহলে তোমার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। তখন সেই সর্দার প্রথমে খুব বুদ্ধি কাজে লাগায়। সে তার কয়েকজন অনুচরকে পাঠায় যারা সত্যের পথে এসেছে তাদের কাছে, এবং তাদের কাছ থেকে খবর আনার জন্য যে আসলেই এই বিষয়টা কিভাবে ঘটছে, এগুলোর জন্য কারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই অনুচরদের কয়েকজন তথ্য সংগ্রহ করতে এসে ইসলামের পথে চলে আসে। তারাও আলোর পথ দেখে, তারাও ভালো হয়ে যায়। এদিকে ওই জিনদের পূর্বপুরুষদের যারা ইসলামের পথে এসেছিল তারা ইয়াসারকেই দলনেতা হিসেবে মানতে শুরু করেন, যেহেতু তিনিই প্রথম সত্যের পথে এসেছিলেন। তো এই ইয়াসার সবসময় আল্লাহ ভীরু হিসাবেই চলতেন এবং তার অনুগতদেরকে কারো কোনো ক্ষতি না করার উপদেশ দিতেন। তিনি চাইতেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে। এদিকে ওই খারাপ দলনেতা প্রথমে পরিকল্পনা করেন কৌশলে সবাইকে বোঝাতে। তিনি একদিন তার কয়েকজন অনুসারীকে নিয়ে ইয়াসারের সাথে দেখা করতে এলেন। তিনি ইয়াসার সহ উপস্থিত সবাইকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা ভুল পথে আছে। আগে তারা যখন শয়তানের আনুগত্য করত তখন খোদ শয়তান তাদের শক্তি বৃদ্ধি করে দিত, কিন্তু তাদের এহেন আচরণের কারণে শয়তান খুবই মনোক্ষুণ্ণ হয়েছে, যার কারণে তাদের ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। তাই যা হয়েছে সব ভুলে গিয়ে আবার শয়তানের পথে ফিরে আসলে সে হয়তো তাদেরকে ক্ষমা করে দিলেও দিতে পারে। কিন্তু ইয়াসার তাকে সাফ জানিয়ে দিলেন যে তারা আর কখনোই ধ্বংসের পথে ফিরে যাবেন না এবং তারা শুধু আল্লাহর আনুগত্য করবেন। ইয়াসার সেই নেতাকে অনুরোধ করেন যে তিনি যেন তার মতো করে ফেরত যান এবং যেটা ভালো লাগে তিনি যেন সেটা করেন, কিন্তু ওনাদেরকে যেন ওনার রাস্তায়, মানে ওই শয়তানি রাস্তায় যোগদান করতে অনুরোধ না করেন। আর সবচেয়ে ভালো হবে কখনোই যেন উনি আর এই বিষয়ে কথা বলতে না আসেন। তখন ওই নেতা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে শয়তানের শরণাপন্ন হন। তখন শয়তান তাকে একটি ভয়ানক অস্ত্র দেয়, যেটা ছিল একটি আগুনের তলোয়ার। অস্ত্রটি পেয়ে ওই নেতা ধ্বংসযজ্ঞ শুরু করেন। ওই অস্ত্রটি খাপ থেকে বের করে ওটা দিয়ে একটি বাড়িতে আঘাত করলে ভয়ানক ধরনের আগুন জ্বলে উঠত, যেটা মুহূর্তের মধ্যেই এক বাড়ি থেকে আর এক বাড়ি ছড়িয়ে পড়ত। এভাবে করে নাকি চোখের নিমিষেই একটি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়তো এবং পুড়ে সয়লাভ হয়ে যেত। ওখানে উপস্থিত থাকা এই জিনদের পূর্বপুরুষরা যারা ইসলামের পথে এসেছিলেন তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করতেন। আগুনে পুড়ে মৃত্যুবরণ করতেন না, কিন্তু ওই আশেপাশে যারা থাকতেন তারা মৃত্যুবরণ করতেন। তাদের গায়েও কিন্তু আগুন লাগতো না, কিন্তু অদ্ভুত একটা কারণে ওনারা ছটফট করে মারা যেতেন। আস্তে আস্তে সবাই খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ইয়াসার সবসময় বলতেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে, আল্লাহ চান তো ইনশাল্লাহ একদিন এর বিনাশ হবে। ঘটনাচক্রে একদিন সেই নেতা তার কিছু অনুসারীদের সাথে ইয়াসার যে এলাকায় থাকতেন সেখানে উপস্থিত হন। সেদিন সে বিশেষ একটি পরিকল্পনা নিয়ে এসেছিল। ইয়াসার সেই মুহূর্তে বাইরে কোনো একটি কাজে গিয়েছিল। এই সুযোগে সেই নেতা তার দলবল সহ ওই এলাকার জিনদের উপর ধ্বংসযজ্ঞ চালাতে থাকেন। শয়তানের দেয়া সেই আগুনের তলোয়ারের আঘাতে বাড়ির পর বাড়ি, মানে জিনদের বাড়ি যেখানে ছিল আর কি, আগুনে পুড়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই নেতার একজন অনুসারী খবর দেয় যে সে গিয়ে দেখে এসেছে যে ইয়াসার খবর পেয়ে তার সঙ্গী সাথীদের নিয়ে ফেরত আসছে। এটা শুনে সেই নেতা তার আগুনের তলোয়ার দিয়ে ইয়াসারের বাড়িতে আঘাত করে। তো ইয়াসারের পরিবার বলতে ছিল তার স্ত্রী এবং আদরের একটা মাত্র কন্যা সন্তান।
ওই সময় জিনদের ওই এলাকায় ভয়ানক তাণ্ডব চলতে থাকায় তারা ভয়ে বাড়ির বাইরে বের হতে পারেনি। তাই ওই নেতা যখন আগুনের তলোয়ার দিয়ে ওই বাড়িতে আঘাত করে তখন তারা ওই আগুনের মধ্যে আটকা পড়ে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। এমন মুহূর্তে ইয়াসার এসে উপস্থিত হয়। চোখের সামনে স্ত্রী এবং একমাত্র আদরের কন্যা সন্তানের এমন কোনো অবস্থা, এমন এই অবস্থা দেখে তাদেরকে বাঁচাতে ছুটে যেতে চান, কিন্তু ভয়াবহ আগুনের লেলিহান শিখা সেটা আর করতে দেয়নি। ইয়াসের দু চোখের সামনে তার পরিবার চিৎকার করতে করতে আগুনে পুড়ে কাতরাতে কাতরাতে শেষ হয়ে যায়। ইয়াসির হিতাহিত জ্ঞান হারিয়ে মাটিতে বসে পড়েন। তখন সেই শয়তানের অনুগত নেতা হাসিতে ফেটে পড়ে এবং ইয়াসারকে বলে, তোর আগেই উচিত ছিল আমার কথা শোনা, তুই যদি আগে আমার কথা শুনতেই তাহলে আজ তোর এই দশা হতো না। আসলে সেই নেতার পরিকল্পনা ছিল ইয়াসারকে দুর্বল করে দিয়ে তার প্রজাদের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, কারণ নেতা যদি দুর্বল হয়ে যায় তখন প্রজারাও নেতার উপর আনুগত্য ওইভাবে আর করবে না, তাদের আনুগত্যতা শিথিল হয়ে পড়বে, তারপর এদেরকে বাগে আনা যাবে। তো যাই হোক, যাদের মধ্যে যারা আর কি ওখানে ইয়াসারের আনুগত্য করেছিল, ভালোর পথে এসেছিল, তো ইসলামের পথে এসেছিল, তারা তো ইয়াসারকে দলনেতা হিসেবে মানত। কিন্তু স্ত্রী কন্যাকে হারিয়ে এবং চারপাশের দৃশ্য দেখে ইয়াসারের জেদ যেন চেপে যায়। উনি উঠে দাঁড়ান এবং আল্লাহর কাছে সাহায্য এবং শক্তি প্রার্থনা করেন। এরপর উনি যুদ্ধের ঘোষণা দিয়ে শয়তানের অনুসারী দলনেতাকে আক্রমণ করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে উনি যদি কিছু করতে না পারেন তাহলে এইভাবেই ওই শয়তানের অনুসারীরা পুরো গোত্রকে শেষ করে দেবে, আর যারা বেঁচে থাকবে তাদেরকে দিয়ে শয়তানের গোলামি করিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেবে। এরপর দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলতে থাকে। একটা পর্যায়ে ইয়াসারের সাথে সম্মুখ যুদ্ধে ওই দলনেতা হঠাৎ করে তার হাত থেকে আগুনের সেই তলোয়ারটি, খাপ থেকে আর কি তলোয়ারটি বের করে আচমকাই ইয়াসারের বুকে বসিয়ে দেয়। তলোয়ারটি ইয়াসারের বুকের এক পাশ ভেদ করে ঢুকে যায়, কিন্তু যখন ওই দলনেতা পরবর্তী টানে সেটা বের করে নেওয়ার চেষ্টা করে তখন সেটা বের হয় না। এদিকে ইয়াসার প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে তলোয়ার যেটা বিঁধে গিয়েছে ওই অবস্থাতেই তলোয়ার নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইয়াসারের এই অবস্থা দেখে ইয়াসারের পক্ষের সব জিনেরা একদম উন্মত্ত হয়ে ওঠে, পাগল হয়ে যায়। তারা ইয়াসারকে এই অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখে প্রচন্ড আক্রোশে শয়তানের অনুসারী ওই দলনেতাকে একসাথে আক্রমণ করে বসে। এদিকে ওই তরবারিটা তো ইয়াসারের বুকে বিধে আছে, সে তো বের করতে পারেনি, আর ইয়াসারের আনুগত্যকারী অন্য জিনেরা তো ওকে আক্রমণ করেছে একযোগে। এদিকে অবস্থা বেগতিক দেখে ওই দলনেতার সাথে তার যে অনুসারী এসেছিল তারা তো পালাতে শুরু করেছে। যেহেতু আগুনের তলোয়ারটি ইয়াসারের শরীরে বিদ্ধ অবস্থায় ছিল, তাই সবার সম্মিলিত আক্রমণে ওই দলনেতা আত্মরক্ষা করতে ব্যর্থ হয় এবং মুহূর্তের মধ্যে সবাই মিলে ওকে হত্যা করে ফেলে। এদিকে ইয়াসার মাটিতে লুটিয়ে পড়ে তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর প্রহর গুনছিলেন। ইয়াসারের এরূপ করুণ অবস্থা দেখে উপস্থিত সবার চোখ দিয়ে সেদিন পানি গড়িয়ে পড়ছিল। ইয়াসারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকলেও ওনার ঠোঁটে এক চিলতে হাসি লেগেছিল। সেই হাসি ছিল বিজয়ের হাসি, সেই হাসি ছিল মুক্তির হাসি। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ইয়াসার অনেক কষ্টের শুধু এতটুকু বলেছিলেন, তোমরা আমাকে এখানেই দাফন করো, আমার বাড়িতে, আমার স্ত্রী কন্যার পাশে। আর দাফনের সময় আমার শরীর থেকে এই তলোয়ারটা বের করতে যেও না কিন্তু, কারণ এটা কারো হাতে পড়লে তা ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বলে ইয়াসার মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর থেকে জিনেরা বংশ পরম্পরায় তারা ইসলাম ধর্ম পালন করে আসছে। ওইখানে যারা ছিলেন তাদের যারা উত্তরসূরিরা, এবং এখানে আগের মতো কিছু নেই, সবকিছু পরিবর্তন হয়ে গেছে এই 1000 বছরে। এই অঞ্চলটা জুড়েই ছিল জিনদের বসতি, আর ফরিদ মিয়ার এই জায়গাটাতেই ছিল এই জিনদের পূর্বপুরুষ বীর যোদ্ধা ইয়াসারের বাড়ি। ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনাকে এখানেই কবর দেওয়া হয়েছিল। এজন্যই ওই স্থানটি জিনদের কাছে অত্যন্ত পবিত্র স্থান, আর ইয়াসার জিনদের কাছে খুবই সম্মানিত একজন ব্যক্তি। ওনার বীরত্বের কথা জিনদের মুখে মুখে এখনো নাকি চলে। তো ওনার মৃত্যুর পর থেকে এই প্রতিটি প্রজন্মই ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করে। আর জিনেরা এখন এই অঞ্চলে খুব একটা না থাকলেও মাঝে মধ্যেই নাকি জিনেরা এখানে আসেন তাদের সেই বীর পুরুষ ইয়াসারের কবর জিয়ারত করতে। ওনার আত্মত্যাগের কারণেই ওনারা সত্যের পথে এসেছেন। উনি যদি ইয়াসার যদি ওই সময় ওই জিনটাকে আক্রমণ না করতেন তাহলে তো অন্যান্য জিনেরা ভয়ে শয়তানের আনুগত্য করত।
তাহলে সত্যের পথ থেকে সবাই দূরে সরে যেত। তো যাই হোক, এই ঘটনা প্রবাহে যখন জায়গাটি ফরিদের দাদার কাছে আসে, তখন এই জিনেরা তাকে স্বপ্নে দেখিয়েছিল যে জায়গাটি যেন কখনো বিক্রি না করে, আর সম্ভব হলে সেটাই যেন মসজিদ অথবা মাদ্রাসার জন্য দান করে দেয়। তো একই রকমভাবে ফরিদের বাবার কাছেও জিনেরা এটাই বলেছিল। ফরিদের বাবাও সেটা পালন করেছিলেন, কাউকে বিক্রি করেনি, কিন্তু মসজিদ মাদ্রাসা করার মতো ওই সময়ের পারিপার্শ্বিক অবস্থা তৈরি হয়নি আর কি, কারণ আশেপাশের লোকজন খুব একটা ওই সময় ছিল না। কিন্তু ওনারা কখনোই জিনদের অনুরোধের খেলাফ করেননি। কিন্তু ফরিদ ওই জায়গাটি এই রাজ্জাক মিয়ার কাছে বিক্রি করে দেন, এবং বিক্রি করে খুবই একটা ভুল কাজ করেছে। এই আব্দুর রাজ্জাক প্রকৃতপক্ষে একটা ক্ষমতালোভী মানুষ। সে অনেক আগে থেকে এই কালো জাদুর চর্চা করে, যেটা হয়তো বা গ্রামের লোকজন খুব একটা জানে না বলে ওই জিন সর্দার ইমাম সাহেবকে জানিয়েছিলেন। সে তার অনুগত শক্তিশালী জিনদের দ্বারা এই জায়গাটির খোঁজ পেয়েছিল। সে বুঝতে পেরেছিল যে যদি এখানে নিয়মিত তার কার্যক্রমগুলো অনুশীলন করে, তাহলে একসময় শয়তানের দেয়া সেই আগুনের তলোয়ারটি সে তার হাতের নাগালে পেয়ে যেতে পারে। ওই কবরটি কোথায় আছে, ওই কবরটি খুঁড়ে ওই তলোয়ারটি সে নিশ্চিত পেয়ে যাবে। যদি সে কখনো সেটা পেয়ে যায়, তাহলে সে অত্যন্ত ক্ষমতাধর হয়ে উঠবে। সে অনেক শক্তিশালী জিনদেরকে খুব সহজে বন্দী করে নিজের ইচ্ছা মতো দুঃসাধ্য সব কাজ করিয়ে নিতে পারবে। তাই সে স্বাভাবিকভাবে ফরিদকে কয়েকবার উচ্চ মূল্যে জমিটি কেনার প্রস্তাব দিলেও ফরিদ যখন রাজি হয় না, তখন সে ফরিদের উপর এক পর্যায়ে কালো জাদু করে, যার কারণে ফরিদের ব্যবসায় অনেক লোকসান হয় এবং সে চরম অর্থ সংকটে পড়ে যায়। এখানে একটা ব্যাপার ছিল যে ওই জায়গার মালিক যদি স্বেচ্ছায় তাকে বিক্রি করে, তাহলে সে এই কাজটি হাসিল করতে পারবে। এই কারণে সে জোর করে তার কাছ থেকে কোনোভাবে নিতে পারছিল না। এই জন্য সে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে ফরিদের ব্যবসায় লোকসান ঘটিয়ে দেয়। রাজ্জাক জানতো যে একমাত্র অর্থ সংকটে পড়লেই হয়তো ফরিদ তার কাছে জায়গাটা বিক্রি করতে রাজি হবে। অবশেষে তার উদ্দেশ্য সফল হয়। অবশ্য রাজ্জাকের জন্য জায়গাটি না কিনেও কাজ করা সম্ভব হতো। নিজের মালিকানা না থাকায় যে কোনো ধরনের ঝামেলায় পড়ার সম্ভাবনা ছিল। সে এমনিতেও ফরিদের কাছে বলেও জায়গাটা ব্যবহার করতে পারত, কিন্তু দেখা গেল ফরিদ হঠাৎ করে বলল যে এ রাজ্জাক ভাই, এখন আর আপনি এখানে থাকেন না বা কোনো কাজ করেন না, আমি এখানে অন্য কাজ করব, বা এখানে আমি এখন মসজিদ দেবো, মাদ্রাসা দিব, এই ধরনের কথাবার্তা বলতে পারে। বা অন্য কোনো লোককে মসজিদ মাদ্রাসার জন্য যদি সে ওয়াকফ করে দিত, তাহলে তারাই সেখানে মসজিদ মাদ্রাসা বানানোর চেষ্টা করতো। তখন তার এই কাজগুলো সফল হতো না। আর এই সফল হওয়ার জন্য কতদিন যে লাগবে, এটাও তো রাজ্জাক জানতো না। এই কারণেই সে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল। এখন সে প্রতিনিয়ত রাতের বেলা ভয়ানক পিশাচদেরকে আহ্বান করে বিভিন্ন রিচুয়াল করছে। আর এরকম ভাবে চলতে থাকলে সে হয়তো আগুনের তলোয়ার হাসিল করে ফেলতে পারে, যা ভবিষ্যতে মানুষ এবং জিন সকলের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। রাজ্জাকের ডেকে আনা পিশাচ জিনগুলো এতটাই শক্তিশালী যে এই জিনগুলো, মানে ইমাম সাহেবের কাছে যে জিন এসেছে, তারাও তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না। আর রাজ্জাকের কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য গ্রামে যেন একটু ভয়ের পরিবেশ বিরাজমান থাকে। এই কারণে পিশাচগুলো মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর পাশাপাশি রাতের বেলা গোয়াল ঘরে ঢুকে গরু, ছাগল এগুলোকে ওদের খাবার বানাচ্ছে। তবে খারাপের কারণটা কিন্তু ভিন্ন। এই জিনেরা যখন ফরিদকে বুঝাতে অসমর্থ হন, তখন এই ফরিদের উপরে জিনেরা প্রভাব বিস্তার করে। জিনেদের লক্ষ্য ছিল এতে করে যাতে এই ফরিদ মিয়া এই ইমাম সাহেবের মতো অভিজ্ঞ কারো কাছে বিষয়গুলো খুলে বলে, এবং জিনদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে যেন যে সমস্যাটি সৃষ্টি হচ্ছে সেটা একটা সমাধান হয়। তবে এতে করে ফরিদের উল্লেখযোগ্য শারীরিক কোনো ক্ষতি করার উদ্দেশ্য কিন্তু জিনেদের ছিল না। ফরিদের একটি ভুলের কারণে জিনদের একটা পবিত্র জায়গার পবিত্রতা নষ্ট হয়েছে, পাশাপাশি জিনদেরও একটা ভয়ানক বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। তো জিনের সর্দার এসেছিল, সবকিছু বিস্তারিত ইমাম সাহেব বলেন, যেটা সবাইকে বলা যায় না। এখন জিন সর্দার বলেন, এখন আপনি এর একটা সমাধান করার চেষ্টা করুন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমাদের পক্ষ থেকে আপনার জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কিন্তু আমরা সরাসরি মোকাবেলা করতে পারছি না, তা না হলে আমরা অনেক আগে এই সমস্যার সমাধান করে ফেলতাম। এই বলে সর্দার তার কথা শেষ করেন। এরপর তিনি বিদায় নিয়ে চলেও যান। ইমাম সাহেব বলেন যে ওই জিন সর্দারের কাছে এই তথ্যগুলো শোনার পর উনি কিছুক্ষণের জন্য খুবই বিস্মিত হয়ে গিয়েছিলেন। উনি বুঝতে পারছিলেন যে ওই জিনদের জন্য এই জায়গাটি কেন পবিত্র এবং ওই জায়গায় খারাপ কিছু চর্চার মাধ্যমে কি ভয়ানক বিপদ হওয়ার সম্ভাবনা সামনে রয়েছে। তাই পরের দিন উনি
মানে ইমাম সাহেব ওনার সাথে থাকা জিনদেরকে ডাকেন এবং রাজ্জাকালীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের সহযোগিতা চান। কিন্তু তারা বলে রাজ্জাকালীর সাথে যেই সমস্ত পিশাচ প্রকৃতির জিনেরা রয়েছে তারা খুবই শক্তিশালী, ওই পিশাচদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের নেই। কিন্তু ভারতের মরুভূমি অঞ্চলে একটি বিশেষ জিনেদের গোত্রের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে। সেই গোত্রের জিনেরা মূলত যোদ্ধা জিন, তারা অনেক শক্তিশালী এবং ওই অঞ্চলের বিশাল এলাকা তারা নিয়ন্ত্রণ করে থাকে এবং তারা বংশ পরম্পরায় যোদ্ধা, মানে তারা অন্য কোনো কাজ করে, তারা ইবাদত বন্দিগির দিকে খুব একটা লক্ষ্য করে না। মূলত যদি কেউ কোনো সাহায্য চায় ভালো কাজে, তো তারা ওখানে গিয়ে সাহায্য করে আসে এবং তাদেরকে পরাস্ত করা অত্যন্ত কঠিন একটি কাজ। তখন ইমাম সাহেব তার অনুগত জিনদেরকে বলেন যে তাহলে ওই যে গোত্রের জিন রয়েছে ওদেরকে অনুরোধ করো যাতে করে তারা জিন এবং মানুষ উভয়ের কল্যাণে এই রাজ্জাকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা সাহায্য করে। তো ইমাম সাহেবের সাথে থাকা জিনেরা যখন সেই গোত্রের জিনদের কাছে যায় এবং সবকিছু খুলে বলে, তখন ওই যোদ্ধা গোত্রের জিনেরা সাহায্য করার আশ্বাস দিয়েছে এবং তারা যথাসময়ে হাজির হয়ে এই রাজ্জাকালীর সাথে থাকা পিশাচ জিনদের মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত তাদের যে সর্দার তারাও এই ইয়াসারের বীরত্বের কথা শুনেছিল অনেক ছোটবেলায় তার বাপদাদার কাছে, কিন্তু এখন যে বিষয়টা এইরকম হয়ে গেছে সে জানতো না। মূলত এটা শোনার সাথে সাথে তারও আগ্রহ জন্মে যে কোনো মূল্যে ওই পবিত্র জায়গাটা রক্ষা করতে হবে, এটা তাদের দায়িত্ব এবং জীবন দিয়ে হলেও তারা সেটা রক্ষা করবে। তো ইমাম সাহেবের মুখে এই কথাগুলো শুনে সবাই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যান। ইমাম সাহেব বলেন, আমাদের এখন আর খুব বেশি ভাবার সময় নাই, রাজ্জাকালী আরো বেশি এগিয়ে গেলে তাকে থামানো মুশকিল হয়ে যাবে। এরপর গ্রামের উপস্থিত কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ইমাম সাহেব একটি পরিকল্পনা সাজান। তিনি বলেন, সাধারণভাবে রাজ্জাকালীকে ধরলে বা জিজ্ঞেস করে সে হয়তো বিষয়টা অস্বীকার করবে, তাই রাতের অন্ধকারে সে যখন তার জাদুর চর্চা করে ওই জায়গাটিতে যখন সে বসবে তখন তাকে হাতে নাতে ধরতে হবে। সেই কাজে সেই ভারতের মরুভূমির যোদ্ধা গোত্রের জিনেরা সহ ইমাম সাহেবের সাথে থাকা জিনেরা এবং শহীদ ইয়াসারের বংশধর জিনেরা সবাই এ কাজে সাহায্য করবে এবং এই কাজে ইমাম সাহেবের গ্রামের কয়েকজন সাহসী যুবকের সাহায্যও প্রয়োজন, কারণ সব কাজ জিনেরা করতে পারে না, তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তখন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা এই বিষয়ে একমত পোষণ করেন যে রাজ্জাককে এই ধরনের কাজে আর কোনোভাবেই এগোতে দেয়া যাবে না। উপস্থিত সবাই এই পরিকল্পনায় সায় দেন। এরপর এক রাতে পরিকল্পনা মাফিক বাড়িতে গ্রামের 10-15 জন সাহসী এবং সুঠামদের যুবক এসে উপস্থিত হয়। ইমাম সাহেব তার সাথে থাকা জিনেদের মাধ্যমে আগেই জানতে পেরেছেন যে রাজ্জাকালী সেদিন রাত্রে ওই জায়গায় কালো জাদুর চর্চা করবে। তো ইমাম সাহেব গ্রামের যুবকদেরকে নিয়ে রাস্তা ধরে এগোতে থাকেন। যখন তারা ওই ভিটা মতো জায়গাটির পাশের রাস্তা গিয়ে উপস্থিত হন তখন দেখেন যে ঝোপঝাড়ের ভিতর থেকে আলো আসছে। ওনারা ভেতরে প্রবেশ করতে যাবেন এমন সময় হঠাৎ করে একটা ভয়ানক ঘটনা ঘটে। ঝোপঝাড় গাছপালার ভেতর থেকে কলিজা কাঁপানো বাঘের গর্জন ভেসে আসে। তাও সেটা একটি বাঘের গর্জন ছিল না, মনে হচ্ছে 3-4টা বাঘ একসাথে গর্জন করছে। সেই আওয়াজ শুনে ইমাম সাহেবের সাথে থাকা গ্রামের যুবকদের অনেকে খুব ভয় পেয়ে যান। একই সময়ে ওনাদের আশেপাশে বড় বড় মাটির ঢেলা পড়তে থাকে উপর থেকে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই মাটির ঢেলাগুলো ওনাদের গায়ে পড়ছিল না। সেই মুহূর্তে উপস্থিত সবাই বুঝতে পারে যে তারা যে গর্জনের আওয়াজগুলো শুনেছিল সেগুলো আস্তে আস্তে ঝোপঝাড় ভেদ করে ওনাদের দিকে এগিয়ে আসছে। তারা দূর থেকে ঝোপের মধ্যে কয়েক জোড়া টেনিস বল সাইজের জ্বলন্ত চোখ দেখতে পাচ্ছিলেন। ইমাম সাহেব ঘটনার আকস্মিকতা কি করবেন আসলে বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় চারপাশে ভয়ানক এক বাতাস ওঠে। এই বাতাস যখন ওঠে তখন সেই মাটির ঢেলাগুলো পড়া বন্ধ হয়ে যায় এবং গর্জনের আওয়াজ যেগুলো ওনারা শুনছিলেন সেটিও কমে আসতে থাকে। ওনারা কেউ কিছু দেখতে পারছিলেন না, শুধু মনে হচ্ছিল বাতাসগুলো ওই জায়গাটিতে থাকা ঝোপঝাড়ের দিকে প্রবেশ করলো। সাথে সাথে ইমাম সাহেব সহ উপস্থিত সবাই রাজ্জাকালীর একটি চিৎকার আওয়াজ শুনতে পেল এবং প্রচন্ড ঝড়ে ঝোপঝাড় এবং গাছপালা সবকিছু দুমড়ে মুচড়ে যাওয়ার উপক্রম হলো। এইভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকলো। ইমাম সাহেব উপস্থিত সবাইকে নিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। প্রায় মিনিট 20 পর সবকিছু আস্তে আস্তে স্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব তখন বললেন যে আমাদেরকে দ্রুতই ভেতরে ঢোকা প্রয়োজন, কারণ রাজ্জাকালী যেন পালাতে না পারে। ভেতরে ঢুকে ওনাদের হাতে থাকা আলোর উৎস দিয়ে ওনারা যখন চারপাশটা খুঁজে দেখছিলেন তখন একটা জায়গায় দেখেন যে আগুন জ্বালানোর চিহ্ন, যেন একটু আগে এখানে আগুন জ্বলছিল। সেখানে ওনারা কয়েক ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখেন। ইমাম সাহেব বলেন যে রাজ্জাকালী কোথায় গেল?
সবাই ভালো করে খোঁজে, ও যেন পালাতে না পারে। ওই জায়গাটির শেষ প্রান্ত পার হলে ছিল নদী। উপস্থিত যুবকদের মধ্যে কয়েকজন যখন খুঁজতে খুঁজতে নদীর পাড়ে গিয়ে পৌঁছায়, তখন দেখে যে ওই রাজ্জাকালী নদীর পাড়ে পড়ে রয়েছে। তখন তারা চিৎকার করে ইমাম সাহেব এবং উপস্থিত সবাইকে ডাকেন। ইমাম সাহেব এসে রাজ্জাকালীর কাছে গিয়ে বুঝতে পারেন রাজ্জাকালী আর জীবিত নেই। তখন উপস্থিত সবার বুঝতে আর অসুবিধা হয় না যে ইমাম সাহেব ভারতের মরুভূমির, মানে সবাই বুঝতে পারেন যে ইমাম সাহেব যে ওই ভারতের মরুভূমিতে যোদ্ধা জিনদের কথা বলেছিলেন, তারাই এসে রাজ্জাকালী এবং তার সাথে থাকা পিশাচ জিনদের সাহায্য করেছে এবং রাজ্জাকালী তাদেরকে মোকাবেলা করতে না পেরে মারা গিয়েছে। এরপর সবাই ধরাধরি করে রাজ্জাকালীর মৃতদেহ গ্রামে নিয়ে যায়। ওই রাতে গ্রামের সব লোক জড়ো হয়ে যায়। তখন ইমাম সাহেব তাদেরকে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলেন। ইমাম সাহেবের মুখে এই কথাগুলো শুনে গ্রামের লোকজন বলে যে রাজ্জাকালীকে দাফন করার দরকার নেই, ওর লাশই নদীতে ফেলে দিতে, কারণ ওর মতো একটা লোকের লাশ তাদের কবরস্থানে দাফন করলে এই কবরস্থানের পবিত্রতা নষ্ট হবে। কিন্তু ইমাম সাহেব তাদেরকে বুঝিয়ে বলেন যে এটা করা ঠিক হবে না। রাজ্জাকালী ভুল পথে ছিল, কিন্তু আমাদের তো আর ভুল পথে চলা যাবে না, তাই না? ও যত খারাপই হোক, ওর বিচার আল্লাহ করবেন। ঘটনার সময় রাজ্জাকালীর পরিবারে তার স্ত্রী এবং এক ছেলে ছিলেন। তার মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তারা ইমাম সাহেবের কথা বিশ্বাস করতে পারছিলেন না। তাদের দাবি ছিল রাজ্জাকালী হয়তো ছোটখাটো কবিরাজ করতে পারেন, কিন্তু এত বড় কাজ রাজ্জাকালী কিভাবে করতে পারেন তা তারা বিশ্বাসই করতে পারছে না। যাই হোক, রাজ্জাকালীকে দাফন করে দেওয়া হয়। এর কয়েকদিন পর ইমাম সাহেব জানিয়েছিলেন যে ওই যে ইয়াসারের বংশধর জিনদের যারা আছেন আর কি, যেই সর্দার আছেন, তিনি ইমাম সাহেবের সাথে দেখা করতে এসেছিলেন। ইমাম সাহেবকে তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এবং যে কোনো জটিল সমস্যার সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমাম সাহেবও তাদেরকে ধন্যবাদ জানান এবং তাদের মাধ্যমে ভারতের মরুভূমির সেই যোদ্ধা জিনদের কাছে ধন্যবাদ এবং সম্ভাষণ প্রেরণ করেন। রাজ্জাকালীর মৃত্যুর কিছুদিনের মধ্যে আস্তে আস্তে ফরিদ মিয়া সুস্থ হতে থাকেন এবং অল্প কয়েকদিনের মধ্যে ফরিদ মিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এইভাবে এই ঘটনাটির ইতি ঘটে। ফরিদ মিয়া অনেক আগে মারা গিয়েছেন, তবে উনি জীবিত থাকা অবস্থাতে অনেকজনকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ইমাম সাহেবের কাছ থেকে জানা ইয়াসার নামে সেই শহীদ জিনদের বীর গাথার কথা বলতেন। ইয়াসার যে নামটি, এই নামটি কিন্তু ওই জিনদের কাছ থেকে পাওয়া গিয়েছে, এটা কিন্তু কারো বানানো নাম নয়। তো এখন কালের পরিক্রমায় ওই অঞ্চলে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। যতটুকু জানা গিয়েছে যে ওই যে নির্দিষ্ট ভিটের মতো যে জায়গাটি, সেটি নদীর ভাঙনে নদীর তলদেশে চলে গিয়েছে। তবে তার আগ পর্যন্ত ফরিদ মিয়া অথবা তার বংশধরেরা একবারের জন্য সেই জায়গাটি বিক্রি করার কোনো পরিকল্পনা মাথায় আনেননি। আল্লাহ যেটা ফয়সালা করেছেন, নদী ভাঙনে চলে গিয়েছেন, হয়তোবা ওইভাবেই ওই তলোয়ারটি এবং ইয়াসারের কবরটি আল্লাহ হেফাজত করেছেন। এটা হয়তো আমাদের সাধারণ চর্মচক্ষুতে দৃষ্টিগোচর হবে না। তো এটাই ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ মাহিদকে, চমৎকার একটি ঘটনা আমাদের কাছে তুলে ধরেছেন। আসলে এরকম একটা বীরত্বগাথা ঘটনা এটা যে থাকতে পারে, গ্রামে যে এরকম একটা ঘটনা মানুষের জানা আছে, এটাই তো আসলে একটা আমার কাছে অবাক করা বিষয় লাগছে যে এমন একটি ঘটনা যেটা সত্য একটি ঘটনা, আমরা চিন্তা করলে অবাক হয়ে যাই যে সত্যের পথে থাকার জন্য মানুষ কতই না চেষ্টা করছে, আর আমরা ধর্ম থেকে বিচ্যুত হওয়ার জন্য কতই না চেষ্টা করছি। ধর্ম থেকে বিচ্যুত হওয়ার জন্য যত ধরনের পথ অবলম্বন করা দরকার আমরা জেনে হোক না জেনে হোক সেগুলো করে যাচ্ছি, অথচ নিজের চোখের সামনে স্ত্রী কন্যার মৃত্যু দেখেও এবং নিশ্চিত মৃত্যু জেনেও ইয়াসার ওই দুষ্টু সর্দারের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। কারণ উনি জানতেন ওনার প্রাণের বিনিময়ে যদি ওনার উত্তরসূরিরা, ওনার অনুসারীরা যদি সত্যের পথে থাকে, তাহলেই ওনার এই প্রাণ দেওয়াটা সার্থক হবে। এবং সত্যি হয়েছিল তাই। আমরা শহীদ ইয়াসারের জন্য দোয়া করি। ইয়াসারের বংশধরেরা আজও আছেন, তাদেরকে তো আমরা দেখতে পাবো না কখনো, তাদের সাথে আমাদের কখনো যোগাযোগও হয়তো বা কখনো হবে না, কিন্তু এই ঘটনাটি যখন প্রচারিত হবে, আমাদের আশেপাশে তো অনেক জিন ভাইয়েরা রয়েছেন, হতে পারে যে সেই 1960-এর বা 50-এর দশকে ঘটে যাওয়া আমাদের কাছে সেটা দীর্ঘ সময় হলো, জিনেদের কাছে সেটা দীর্ঘ সময় নয়। হতে পারে ইয়াসারের বংশধরদের অনুসারী বা তাদের কেউ এই ঘটনাটি শুনবেন, শোনার পর তারাও জানবেন যে আজকের এই প্রজন্ম, আজকের এই 21 শতাব্দীর প্রজন্ম আফটার দ্য হরর ওয়ার্ল্ডের মাধ্যমে সেই শহীদ ইয়াসারকে স্মরণ করছে, তার জন্য দোয়া করছে। তার সাহসিকতায় আমরা মুগ্ধ হয়েছি। আল্লাহ শহীদ ইয়াসারকে কবুল করুন
এবং তার অনুসারী যারা রয়েছেন তাদেরকেও কবুল করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর কি বলবো, আমার কাছে অসাধারণ একটি ঘটনা লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় আয়োজনের শেষ ঘটনায়। এবার ঘটনাটিও সৌমিত্র রয়ের। এই ঘটনাটির মাধ্যম দিয়েই আমাদের দ্বিতীয় ঈদ স্পেশাল এপিসোডটি শেষ হবে। পরের দিন কিন্তু আরও একটি এপিসোড আসছে, তারপরের দিনও আরও একটি এপিসোড আসছে। সবগুলো কিন্তু শুনতে হবে প্রিয় লিসেনার। আশা করছি সবগুলো ঘটনাই আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় লিসেনার্স, বড় পুকুরের রাক্ষস শিরোনামটি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন ভয়ানক কোনো একটি ব্যাপার এখানে রয়েছে। হ্যাঁ প্রিয় লিসেনার্স, আমরা জলাশয় রিলেটেড যেই ঘটনাগুলো এ যাবৎকাল পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি ঘটনা বলার আগে একটু ভূমিকা না বললেই নয়। ঠিক যেমনটা সৌমিত্র রয় আমাকে জানিয়েছিলেন, সেটা হচ্ছে 2012-13 সালের দিকে সৌমিত্র রয় যখন হাই স্কুলে পড়তেন তখন কিন্তু ভূত এফএম প্রচারিত হতো। ওই সময় কিন্তু ভূত এফএমের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তো ওনারা যেটা করতেন, একজন রাসেল ভাই সাজতেন, ঠিক রাসেল ভাই যেভাবে বলতেন যে এখন একজন গেস্ট এসেছে, তার নাম বলে তার ঘটনা বলুন, ঠিক এরকমভাবে একজন রাসেল ভাই সাজত, উনি উপস্থাপনা করতেন, অন্যরা গোল হয়ে ঘটনা বলতেন। তো এটা ওনার একটা খেলা করতেন আর কি। এটা তো যার যার জানা বিভিন্ন ভয়ের ঘটনাগুলো তখন তারা ওই সময় বলতেন। বিশেষ করে ওনাদের স্কুলে যখন বৃষ্টির সময় থাকতো, বা বৃষ্টির সিজন থাকতো, যেদিন বৃষ্টি হতো তখন ওই মাঠে খেলতে না গিয়ে ওনারা ক্লাসরুমে বসে এইভাবে ভূতের গল্পগুলো নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতেন। তো এই সৌমিত্র রায়ের একজন বন্ধু, তার নাম হচ্ছে নাফি। প্রিয় লিসেনার্স, নাফি প্রসঙ্গে একটু বলে নিতে চাই। সেটা হলো নাফির কাছ থেকে পাওয়া একটি ঘটনা, সেটা হলো বসন্ত বিবির রোশানল। এই ঘটনাটি কিন্তু ইতোমধ্যে আমরা আমাদের চ্যানেলেও আমি আপলোড করেছি, আর এই ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করেছিলাম। তো প্রিয় লিসেনার্স, বসন্ত বিবির রোশানল এই ঘটনাটি কিন্তু এই নাফির কাছ থেকে সংগ্রহ করা। আর আজকের যে ঘটনাটি বড় পুকুরের রাক্ষস, ঠিক এই ঘটনাটিও নাফির কাছ থেকে সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন। ঘটনাটি সৌমিত্র রয় বেশ আগেই আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে ঘটনাটি আমি প্রচার করতে পারিনি। কোনো একটা স্পেশাল এপিসোডে দেব করে জিনিসটা ডিলে হয়ে যায়। তো আজকের আমাদের ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় আয়োজনে সেই বড় পুকুরের রাক্ষস শিরোনামের ঘটনাটি আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুরু করি ঘটনা। নাফি তার নানির কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন বা তার কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি অনেক আগের। এটি ধারণা করা হয় আজ থেকে প্রায় 100 বছর আগে থেকে এটা শুরু হয়েছিল এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছিল। তো এই নাফির নানি, উনি এই ঘটনাটি তার যে দাদা তার মুখেও শুনেছেন এবং তার বাবার মুখেও শুনেছেন, এমনকি উনি নিজেও কিছুটা বিষয় প্রত্যক্ষ করেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে কয়েকটা জেনারেশন ধরে এই প্রবলেমটা চলেছিল। তো আজ থেকে 100 বছর আগে সময়টা ধরে নেই যে 1924 সাল, যদি ওভাবে ধরিও, কিন্তু না, বলা হয়েছে এরও আগে 1905-10 এরকম সালের আশেপাশে আর কি সময়টা, মানে ওই সময়টা, এই বিষয়টা যদি ধরি এই সময়টা শুরু বলতে পারি আমরা।
ওই সময়ে বাগেরহাটের রামপালের একটা প্রত্যন্ত এলাকায় বেশ জমিদার গোছের একটা পরিবার থাকতো। তো জমিদার না হলেও হাব ভাব চাল চলন, তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, জমি, এই সব কিছু বলা চলে যে জমিদার গোছের আর কি। এবং তারা হিন্দু পরিবার ছিলেন। ওখানে কিন্তু অনেকেই মুসলিম ছিলেন, আবার হিন্দুও ছিলেন। তো এই যে জমিদার পরিবার, ওনারা ছিলেন খুবই আন্তরিক। আর সাম্প্রদায়িক বিভাজনটা এটা কখনোই ওনারা করেন নাই। ওনাদের পরিবারের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব, ধর্মীয় উৎসব বলেন বা পারিবারিক উৎসব বা সামাজিক উৎসব, যে কোনো উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অবাধে সেখানে আসা যাওয়া করার সুযোগ পেত। তো ওই যে জমিদার গোছের ওই পরিবার, ওনাদের বাড়ির বাইরে বেশ দিঘির মতো বড় একটা পুকুর ছিল। ওটা ঠিক দিঘি না, দিঘির থেকে ছোট, আবার পুকুর যেই নর্মাল সাইজ আমরা যেটা দেখি সেটার থেকে বড়। স্থানীয় ভাষায় সকলে ওই পুকুরটাকে বড় পুকুর নামে চিনতেন। তো জমিদার গোছের যেই ফ্যামিলিটা, ওনারা মূলত ব্যবসায়িক ফ্যামিলি, বণিক ফ্যামিলি আর কি। তো ব্যবসা বাণিজ্য করে ওনারা যথেষ্ট উন্নতি করেছিলেন পারিবারিকভাবে। পারিবারিক ব্যবসা ছিল ওই সময়। বাগেরহাটের ওই সাইড দিয়ে সমুদ্রপথে, নদীপথে বড় বড় বজরাগুলো আসতো বিভিন্ন মালামাল ভরে ভরে। ওনাদের এরকম বেশ ভালো ব্যবসা ছিল। তো ভালোই চলছিল সব কিছু, কোনো সমস্যা হচ্ছিল না। এর মধ্যে যেই ওই যে বড় পুকুরটা, ওই বড় পুকুরে কিন্তু সকলের প্রবেশাধিকার ছিল। এমনটা না যে ওই হিন্দু পরিবারের লোকজন সেখানে গোসল করে, অন্য কেউ করবে না, বা শুধু হিন্দুরা এসে গোসল করবে, বিষয়টা এরকম না। হিন্দু মুসলিম সকলেই ওইখানে এসে গোসল করতে পারতো। তবে একটা পাশ, মানে ওই ব্যবসায়িক ফ্যামিলি যেটা, মানে যাদের পুকুর, একটা পাশ একটা ঘাট ছিল, ওইখানে ওনারা আসতেন। কিন্তু অন্যান্য আরও বেশ কয়েকটা ঘাট ছিল, ওইগুলোতে সাধারণ মানুষজন তারা তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য যা যা প্রয়োজন, পানির যে ব্যবহারগুলো, সেগুলো তারা করতেন। অনেকেই সেখানে গরু বা মহিষও গোসল করাতেন। তারপরও ওই ফ্যামিলি থেকে কিন্তু কিছু বলা হতো না। কারণ হচ্ছে যে বাগেরহাটের রামপাল এলাকাটা, ওই আশেপাশে তো লোনা পানির একটা ব্যাপার স্যাপার থাকে, যার কারণে মিঠা পানির যেই চাহিদাটা, সেখানে এটা মেকআপ করাটা ততটা সহজ না। এই জন্য মিঠা পানির যে জলাশয়গুলো, সেগুলো কম আছে। এই কারণেই মূলত সেখানে অনেক মানুষ আসলেও ওনারা কখনোই তাদেরকে কিছু বলতেন না। তো এইভাবেই চলছিল, সব কিছু ভালোই চলছিল। তো স্থানীয় লোকজন ওই ফ্যামিলিতে ভেতর দিকে খুব একটা আসা যাওয়া করতো না, মানে ফ্যামিলির ভেতরে গিয়ে সব তথ্য নেয়া এরকম মানে খুব একটা করতো না। তারা সবসময় সকলের সাথে ভালো আচরণ করতেন, কিন্তু নিজেদের কোনো সমস্যা অন্যান্য মানুষদের সাথে খুব একটা শেয়ার করতেন না। তো একবার কি হয়, মানুষজন গোসল করতে আসে, একটু কানা ঘুষা করে, যে মনে হয় ওই ফ্যামিলিতে কোনো একটা সমস্যা হচ্ছে। তো কী সমস্যা এটা কেউ জানে না। তো একবার দেখে কি যে কোথা থেকে একজন পুরোহিত মতো একজন, সেই পুরোহিত অন্য গ্রামের, মানে বেশ দূরের গ্রামের কোনো এক জায়গা থেকে উনি আসেন আর কি। মাসে একবার আসেন বা মাসে দুইবার আসেন, এসে ওই পরিবারে যান, 1-2 দিন থাকেন, আবার চলে যান। তো পুরোহিতের বাড়ি যেহেতু ওখানে না, তো পুরোহিত যাত্রাপথে ওই গ্রামের লোকদের সাথে খুব একটা বেশি কথা বলার সময় সুযোগও পেতেন না, কারণ ওনাকে রিসিভ করতেন ওই বাড়ির লোকজন, রিসিভ করে বাড়িতে নিয়ে আসতেন, আবার নিয়ে চলে যেতেন। তো পুরোহিত একবার একটা জায়গায় ওইখান থেকে চলে যাচ্ছিলেন আর কি। তো যেই মাধ্যম দিয়ে যাচ্ছিলেন, ওটা হয়তো বা নৌকা বা বড় এরকম কিছু হবে আর কি, স্টিমার বা কিছু একটা এরকম হবে। তো ওইখানে ওই গ্রামের কয়েকজন লোকও ছিলেন। তো ওই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলেন যে, পুরোহিত মশাই, আপনি যে ওই বাড়িতে আসেন রেগুলার, আমরা তো ওই ফ্যামিলির লোকজনদেরকে খুব ভালো জানি, আমাদেরকেও ওনারা খুব ভালোবাসেন, সমস্ত উৎসব বা বিভিন্ন জিনিসগুলোতে আমরাও তাদেরকে সহযোগিতা করি, খুব আন্তরিক, কিন্তু হঠাৎ আপনি ওখানে আসছেন, কোনো সমস্যা কি? আমরা কি কোনোভাবে ওনাদেরকে উপকার করতে পারবো? ওনারা তো আমাদেরকে কিছু বলেন নাই, গ্রামের লোকজনদেরকেও খুব একটা সহযোগিতা চান নাই ওনাদের যদি কোনো সমস্যা হয়েও থাকে।
তো পুরোহিত মশাই বললেন যে হ্যাঁ, ওনাদের একটু ব্যবসায়িক সমস্যা চলতেছে, তো এই জন্যই আমি পূজা অর্চনা যজ্ঞ করার জন্য আসি। তো জাস্ট এতটুকুই কথা হয়েছে, আর কোনো কথা পুরোহিত মশাই বলেন নাই যে কি ব্যবসায়িক সমস্যা বা কি এমন কি আশয় বিষয়, এই ধরনের বেশ কিছু বলেন নাই। গ্রামের লোকজনও চিন্তা করেন যে হ্যাঁ, ব্যবসায়িক সমস্যা তো হতেই পারে, কারণ ওই সময় ইংরেজ আমল ছিল, বিভিন্ন সময় আবার ইংরেজের যেই বিভিন্ন পাইক পেয়াদারা ছিল, বিভিন্ন সময় বজরা বা নৌকা এগুলো আটকাতো, বড় অঙ্কের টাকা দাবি করতো। তাছাড়া ডাকাতের ভয় ছিল বিভিন্ন জায়গায়, অনেক সময় ঝড়ে বড় বড় নৌকা ডুবে যেত, অনেক ধরনের সমস্যাই তো হতে পারে। তখন ওই ফ্যামিলিতে এই ধরনের সমস্যাগুলো হলে আমরা আমাদের মুসলিমদের মধ্যে বিভিন্ন বিপদ আপদ হলে যেমন দান করি, সাদকা করি, বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করি। তো সনাতন ধর্মাবলম্বীরাও ওনারাও এরকম বিভিন্ন পূজা অর্চনা যজ্ঞের আয়োজন করেন। তো এই বিষয়টা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো এইভাবে চলছিল, ওরকম পুরোহিত মশাই আসতেন। তো একবার কি হয়, ওই ফ্যামিলি থেকে গ্রামের বেশ কিছু মানুষদেরকে বলা হয় যে আজ সন্ধ্যায় আপনারা সবাই ওই বড় পুকুরের পাশে থাকবেন। তো লোকজন চলে আসে ওখানে। তো লোকজন যেটা দেখতে পায় সেটা হলো যে ওই পুরোহিত মশাই উনি আসার পরে ওই বাড়ির লোকজনদেরকে বলতেছেন যে এই তোমাদের দুটা পাঠা কই, পাঠা নিয়ে আসো। তো ওই বাড়ির একজন কাজ করতো, দুটা পাঠা নিয়ে আসা হলো, তিনি নিয়ে আসলেন আর কি। তখন ওই পুরোহিত মশাই বলতেছেন, ঘাটের অন্যান্য পাশ থেকে মানে অনেক লোক দাঁড়িয়েছিলেন তো গ্রামের, তারা শুনছিলেন যে পুরোহিত মশাই বলতেছেন যে পাঠাটা কিন্তু এই পানির একদম খুব কাছাকাছি আর কি, একদম কাছাকাছি একে জবাই করতে হবে। এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, পুরো রক্তটাই যেন পানিতে পড়ে, এবং এই জবাই করার পর এই পাঠার শরীরটাকেও এই পানিতে ভাসিয়ে দিতে হবে, মানে পুকুরের পানিতে আর কি। তো এরকমটাই করা হলো। এরপরে উপস্থিত সবাই দেখলেন যে সাদা দানাদার আকৃতির কোনো কিছু জিনিস ওই আশেপাশে, ওই সময় কাছে অনেক লোক ছিলেন আর কি। ওই ঘাটটা জমিদার বাড়ির বা ওই ব্যবসায়িক ফ্যামিলির ঘাট হইলো, ওই ঘাটের কাছে আরও উৎসাহী যে গ্রামবাসী, উৎসুক জনতা চলে এসেছিলেন। তারা দেখেছিলেন যে উনি মন্ত্র পড়লেন, তারপর আমরা অনেক সময় ইউরিয়া সার দেখি না, গোল গোল সাদা সাদা এরকম কিছু আর কি। তো এরকম কিছুর উপরে উনি মন্ত্র পড়ে ফু দিলেন, তারপরে অনেক ওনার সর্বশক্তি দিয়ে ওই পুকুরের মাঝখানে ছুঁড়ে মারলেন ওই দানাদার আকৃতির ওই জিনিসগুলোতে আসলে কি ছিল এগুলা উপস্থিত লোকজন বুঝতে পারেননি। আর এরপরে ওই যে যেই দুটো পাঠা ছিল এটাও পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওটা মাঝখানে ছেড়ে দেওয়া হয়নি, ওটা পাশেই ছেড়ে দেওয়া হয় আর কি, আস্তে করে ডুবে যায়। তখন তো ওই এমন সদ্য জবেহ করা হয়েছে, ওটা ডুবে গিয়েছিল আর কি। তো এই পর্যন্তই। তো এটা আসলে পুকুরে কেন করা হলো, কি করা হলো, এই বিষয়ে তেমন কোনো কিছু উপস্থিত লোকজন জানতে পারেননি। তবে ওই পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীকে বলা হয়েছিল যে এই পুকুরে পারতপক্ষে কেউ যেন নোংরা না করেন। আর ওইটাই নাকি পুরোহিত মশাই বলে গিয়েছেন যে এই পুকুরটা যেন কখনো নোংরা না থাকে। আর ওই পুকুরে একটা ব্যাপার ছিল কি, ওখানে অনেক কচুরিপানা হতো। দীর্ঘ সময় ধরে যদি সাফ না করা হতো, কচুরিপানায় পুকুরটা পুরোপুরি ভরে যেত, তখন আবার সাফ করতে হতো, তা নাহলে অসুবিধা হতো। এখন যেহেতু ওই বণিক পরিবার, ওনারাই সবসময় সাফ টাফ করতেন আর কি। তো ওই পুরোহিত মশাই নাকি ওই বণিক পরিবারকে বলে গিয়েছিলেন যে একটা কচুরিপানাও যেন কখনো পুকুরে না থাকে, সবসময় পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আরও একটা ব্যাপার হলো, কেউ যেন ওই পুকুরের মাঝ বরাবর সাঁতার কেটে বা কোনোভাবে না যায়। পুকুরের সাইড দিয়ে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ধুতে পারবে বা অন্যান্য কাজ করতে পারবে, কিন্তু পুকুরের মাঝ বরাবর কেউ যেন না যায়। এটা মোটামুটি যখন ওই বণিক পরিবার থেকে সকলকে জানানো হলো, তো সকলে এই বিষয়টা খুব আন্তরিকতার সাথেই গ্রহণ করলেন এবং তারা ওই বিষয়টা মেনে চলছিলেন। এর মধ্যে কি হয় যে ওই যেই ফ্যামিলিটা কোনো একটা ঘটনা তাদের মধ্যে ঘটেছে বা কি হয়েছে এটা লোকজন বলতে পারে না। তো ওনারা কি করেছে, সব তাদের ঘরবাড়ির মধ্যে যত মানে প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল, যেগুলো নিয়ে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া যায়, এই জিনিসগুলো গোছানো শুরু করেছেন। তো ওই বাড়িতে যে সমস্ত লোকজন ছিল যারা কাজ করতো আশেপাশে ছিল, তারা আশেপাশে বললেন যে ওনারা মনে হয় কোথাও যাবেন। তো
ওনারা আসলেই গোছগাছ করছিলেন। ওখানে বেশ কয়েকটা শরিক ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলি ওই পরিবারে থাকতেন আর কি, ওই বণিক ফ্যামিলিতে। তো ওনারা যাওয়ার আগে আশেপাশের প্রতিবেশীদের সাথে দেখা করে যান, বলেন যে আমরা একটু তীর্থযাত্রায় যাচ্ছি, তো আমরা ফেরত আসবো, তবে সময় লাগবে আসতে, তোমরা সব কিছু দেখে শুনে রেখো। তো যেহেতু ওনারা খুব আন্তরিক ছিলেন, সকলের সাথে সবসময় সদ্ভাব বজায় রাখতেন, সুতরাং ওনারা বলে গেছেন যে সব কিছু দেখে শুনে রাখতে। সবাই এক বাক্যে বলে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা নিশ্চিন্ত মনে যান, আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই সব জিনিসগুলো দেখে রাখার চেষ্টা করব, যাতে বেহাত না হয়, কেউ দখল না করে। তো এরপরে ওনারা ওখান থেকে চলে যান। তো চলে যাওয়ার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, প্রায় 5-6 বছর হয়ে যায়। এর মধ্যে ওনারা আর কখনো এখানে আসেন নাই। কিন্তু লোকজন কেউ ওই জায়গাগুলো কিন্তু দখল করেন নাই, বিশেষ করে ওনাদের বাড়িঘর ওরা কেউ দখল করে নাই। হ্যাঁ, এই সময়ের মধ্যে সেখানে গাছপালা আগাছা হয়ে ওখানে থাকার উপযোগী কিছু ছিল না। আর যেহেতু ওনারা যখন ছিলেন পুকুরটা পরিষ্কার রাখতেন, বিশেষ করে ওই যজ্ঞটা, আর ওই যজ্ঞটা কেন করা হয়েছিল উপস্থিত লোকজন কিন্তু কেউ কিছু জানে না, এটা হয়তো ওই ফ্যামিলি জানতেন। তো ওই ফ্যামিলি কেন চলে গেলেন, কি হয়েছিল, আসলে ব্যাপারটা কি ছিল, এটা কিন্তু কখনো জানা যায় নাই। তো যাই হোক, এই যে 5-6 বছর পর থেকেই শুরু হয় বেশ কিছু ঘটনা। তো ওই পুকুরটা তো ওই যে কচুরিপানা দিয়ে বিভিন্নভাবে এটা ময়লা আবর্জনা হয়ে থাকতো আর কি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক নাই, যারা আসতেন তারা গোসল করতেন বা প্রয়োজনীয় কাজ করতেন, ওনারা টুকটাক যতটুকু করতেন আর কি। তো এর মধ্যে কি হয় যে এই যে গ্রামের যারা মহিলারা, এই মহিলারা কিন্তু গোসল করে হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে, মানে সেই ভোরবেলা কাক টাকা ভোরে তারা ওঠেন, সারাদিন কাজ করেন, কাজ করে সন্ধ্যার সময় গিয়ে আবার সব কাজ শেষ করে গরু ছাগল গোয়ালে ঢুকিয়ে হাঁস মুরগিগুলো খোয়ারে দিয়ে তারপরে গিয়ে এনারা গোসল করতে চান প্রায় সন্ধ্যার দিকে। তো এরকম প্রায় 4-5 জন একসাথে মহিলারা গোসল করতে গিয়েছিলেন ওই বড় পুকুরে। তো বড় পুকুরের একটা ঘাটে ওনারা গোসল করছেন, তো সাঁতার দিয়ে গোসল করবেন আর কি। তো ওই সময় আবার ওই কিছু লোকজন ওই কচুরিপানাগুলো নিজ দায়িত্বে ওনারা কিছুটা সরিয়েছিলেন, মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি। তো ওই যে যেই 4-5 জন ওনারা সাঁতার দিয়ে গোসল করেন সাধারণত। তো এর মধ্যে একজন গোসল করা শুরু করেছেন, উনি সাঁতার দিয়েছেন। তো একসাথে সাঁতার দিয়েছেন, একজন একটু আগে চলে গেছেন, উনি সাঁতার কাটতে কাটতে প্রায় মাঝ বরাবর চলে গিয়েছেন আর কি। তো তখন আবার ফেরত আসবেন, তখন যখন ফেরত আসবেন হঠাৎ করে বলতেছেন যে এই আমার নিচে নিয়ে যাচ্ছে রে। তখন উনি যখন বারবার এটা বলছে, প্রথমে মনে করছে আশেপাশে অন্যরা যারা সাঁতার কাটছিল তারা মনে করছে সে হয়তো দুষ্টুমি করছে, কিন্তু দেখছে যে না, সে বারবার এটা বলছে এবং মনে হচ্ছে সে তলিয়ে যাচ্ছে এবং সে ছোটার চেষ্টা করছে। তখন একজন মহিলা সে আবার দ্রুত সাঁতরে গিয়ে তার হাত টেনে ধরে। হাত টেনে ধরার পর ওই মহিলা উপলব্ধি করে যে সে যার হাত টেনে ধরেছে সে আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে, কোনোভাবেই তাকে টেনে উঠানো যাচ্ছে না, মনে হচ্ছে নিচে থেকে মানে খুবই জোরে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাকে ধরে রাখা যাচ্ছে না। এবং ওই মহিলাটাও তার সাথে সাথে, এখন যেই মহিলাটার নিচে চলে যাচ্ছে সে তো একটা অবলম্বন পেয়ে ওই হাতটা ধরে রেখেছে, আর ওই মহিলাও তার হাত ধরে উপর দিকে টেনে তোলার চেষ্টা করছে। তো একটা সময় ওই মহিলা বুঝতে পারলো আর উপায় নাই, এখন উনিও মারা যাচ্ছে, উনি আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে এবং পানির যে চাপ এবং তার যেই শ্বাস প্রশ্বাসের ক্ষমতাটাও কমে আসছিল। একটা সময় উনি নিজেই নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ওই মহিলার হাতটা ছাড়িয়ে উপর দিকে চলে আসেন এবং দ্রুত সাঁতরে তীরে চলে আসেন এবং এসে সবাইকে বলেন যে এই ওরা তো পানির নিচে নিয়ে গেছে, সবাই আশেপাশের লোকদের খবর দে। ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, আশেপাশের লোকজন চলে আসছে। আর ওই মহিলা যেই ভদ্রলোকের ওয়াইফ, ওই যে অনেক সময় গ্রামে বলে না সে অমুকের বউ, তো ওই মহিলা যার বউ আর কি, ওনারা চিৎকার করছে এই অমুকের বউ, তারা তো পানির নিচে নিয়ে যাচ্ছে, তোমরা সবাই আসো। সবাই তো আশেপাশ থেকে যারা যারা ডাক শুনে এসে চলে এসে, পুরুষ লোকরা চলে এসেছে, সবাই পুকুরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু
তাকে আর কোথাও পাওয়া গেল না। সবাই চিন্তা করেছিল যে তাকে সে হয়তো বা ডুবে গেছে আর লাশটা অন্তত ভেসে উঠবে, কিন্তু না, জাল ফেলানোর চেষ্টা করা হয়েছিল, জালে কিছু ধরা পড়েনি, এমনকি লাশও ভেসে ওঠেনি। 1 দিন 2 দিন 5 দিন না, কখনোই ওঠেনি, ওই লাশ আর পাওয়াই যায়নি কখনো। তো গ্রামের লোকজনের তো মন খারাপ, তখন তারা চিন্তা করে যে কি রে, কি হলো, এই জিনিসটা হলো কি, যে হঠাৎ করে তলিয়ে গেল। বিষয়টা আগে কিন্তু হয় নাই, এই প্রথম। তো এটা হতেই পারে, কিন্তু তাই বলে লাশ পাওয়া যাবে না? লাশটা তো ভেসে উঠবে, 1 দিন হোক 2 দিন হোক 5 দিন পরে হোক, লাশটা তো ভেসে উঠবে, কিন্তু লাশ ভেসে উঠলো না কেন? তো এরকম ধরে অ্যানালাইসিস চলতেছে। তো এই মাত্র 5-7 দিনের মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। সেটা হলো, ওই গ্রামেরই একজন লোক, উনি কি করতেন, ওনার কয়েকটা গরু ছিল। উনি বিকালবেলা ওই মাঠ থেকে গরুগুলো আনার পর ওখানে মানে ওই পুকুরে ওই গরুগুলোকে গোসল করাতেন। তো অনেক দিন ধরে এটি করে আসছিলেন উনি, কখনো কোনো সমস্যা হয়নি। আর যখন ওই যে ভদ্র মহিলা উনি পানির নিচে তলিয়ে গেলেন, এর কয়েকদিন 5-7 দিন পরের একটি ঘটনা আর কি। তো উনি গরুগুলোকে গোসল করানোর জন্য মানে ওই পুকুরের ভেতর দিকে নিয়ে গেছেন, খুব একদম গভীরতার দিকে। ওই বিষয়টা এরকম না, উনি মোটামুটি কিনারেই গোসল করাচ্ছিলেন, মানে যেখানে গরু দাঁড়িয়ে থাকতে পারে, তার মাথা বা কান ভাসিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। হঠাৎ করে কি হয়েছে, মনে হচ্ছে কোনো ভয়ানক কিছু একটা ওই গরুকে ধরে ফেলেছে, ধরে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন একটা গ্রামে একটা প্রবাদ আছে, গেরস্থের গরু মরা আর সন্তান মরার মধ্যে পার্থক্য করা খুব মুশকিল। মানে গরুও তাদের পরিবারের এমন সদস্য হিসেবে থাকে যে তাদের আয়ের অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই গরু। তো এই গরুকে পানির নিচে ধরে ফেলেছে। আর অন্য যে আরেকটা গরু ছিল সেটা তাড়াতাড়ি করে পানির উপরে উঠে চলে এসেছে। এখন যেই ভদ্রলোক উনি গরুকে গোসল করাচ্ছিলেন, উনি তো ওনার গরুকে টেনে ধরেছেন এবং উনি চিৎকার দিচ্ছেন। আশেপাশে কিন্তু আরো লোকজন ওই সময় গোসল করছিল, যারা মাঠ থেকে ফেরত এসেছিল আর কি সারাদিন পরিশ্রমের পরে। তারাও ঝাঁপিয়ে পড়েছে ওই গরুকে ধরার জন্য। এখন ওই গরুকে হলো পানির মানে এই যে ওই পুকুরটার যে গভীর দিকটা, ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো উনি কি করেছেন, উনি গরুকে জড়িয়ে ধরেছেন, গলাটা জড়িয়ে ধরেছেন, আর ওটাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আর অন্য লোকরা কি করেছে, আর একজন লাফ দিয়ে ওই লোকের পা টেনে ধরেছে। আর একজন আবার যেই লোক মানে মাত্র একজনকে মানে পা চেপে ধরেছে, যাকে নিয়ে যাচ্ছিল ওই গরুর সাথে, তার পা চেপে ধরেছে। এইভাবে 5-6 জন মিলে একজন আর একজনকে টেনে মানে একটা মানব হিউম্যান চেইন সৃষ্টি করেছে, যাতে যে কোনো মূল্যে উদ্ধার করা যায়। আর উপর থেকে কয়েকজন লোক টেনে ধরে রেখেছে, 5-6 জন লোক তাদেরকে টেনে তোলার চেষ্টা করছে। কিন্তু না, একটা সময় যেটা হয় যে টানতে টানতে ওই যে প্রথম যে ব্যক্তিটা গরুর গলা চেপে ধরেছে, মানে যার গরু ছিল আর কি, ওনাকে ওই গরু থেকে ছুটিয়ে আনতে সক্ষম হলেও গরুকে আনা তারা সক্ষম হন নাই। তো উনি তো ব্যাপক কান্নাকাটি শুরু করেন। এবং কি হয়েছে উনি বলেন যে মনে হলো ওই গরুটাকে টেনে ধরে নিচে নিয়ে যাচ্ছে। তা আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না, গরুটাকে নিয়েই গেল। তো এরপর থেকে লোকজন বলা শুরু করে যে লাশও ভেসে ওঠে না, কিছুই হয় না, মানে নিয়ে যায় তো নিয়েই যায়, নিশ্চয়ই এই পুকুরের মধ্যে রাক্ষস আছে। যেহেতু ওইটা বড় পুকুর নামে পরিচিত ছিল, এরপর থেকে সকলে বলে যে ওই বড় পুকুরে রাক্ষস আছে। মূলত এই জায়গা থেকেই নাম হয়ে যায় বড় পুকুরের রাক্ষস, যে কোথাকার রাক্ষস, বড় পুকুরের রাক্ষস। তো যাই হোক, ওই লোকের তো মন খারাপ, স্বাভাবিক। তো এরপরে কিন্তু বেশ অনেকটা দিন পার হয়ে যায়, অনেক দিন পার হয়ে যায় বলতে বেশ 4-5 বছর পার হয়ে যায়। মানুষ ভয়ে ওই পুকুরের গোসল করতে নামতো তো নাই, মানে ওই পারলে ওই পুকুরটা এড়িয়ে চলতো। কারণ যেহেতু 2-2টা ঘটনা অল্প কয়েকদিনের মধ্যে ঘটে গেছে, তখন লোকজন মেলাতে থাকে হয়তোবা এই পুকুরে এমন কোন একটা ব্যাপার আছে যার কারণে ওই যে বণিক ফ্যামিলি বা জমিদার গোছের যে ফ্যামিলিটা, ওনারা খুব একটা সমস্যায় পড়েছিল কিন্তু কাউকে বলতে পারে নাই।
তা না হলে এই পুকুরে কেন দুটো পাঠা বলি দিতে হলো? আর পাঠা যেই দুটো বলি দেওয়া হলো, কেন ওই পাঠাটা বলি দেওয়ার পর ওইটা আর ভেসে উঠল না? নিশ্চয়ই এইখানে তারাও বুঝতে পেরেছেন কোনো একটা সমস্যা আছে, কিন্তু তারা এই সমস্যায় পড়ে নিজেদেরকে বাঁচানোর জন্য এই জায়গা ছেড়ে চলে গেছেন। এই জন্যই এই 5-6 বছর আর ফেরত আসেন নাই, কিন্তু মানুষদেরকে কিছু বলেন নাই যে আসলে ব্যাপারটা কি ছিল। কিন্তু মানুষদেরকে এতটুকু বলে গিয়েছিলেন তারা যেন গোসল করতে করতে ওই মাছ পুকুরে না যায়, যেটা পুরোহিত মশাই বলে গিয়েছিলেন সেটাই আর কি সকলকে বলে গিয়েছিলেন আর কি। তো এর থেকে বেশি কিছু বলে নাই। গ্রামে একটা প্যানিক সৃষ্টি হতে পারে, কারণ গ্রামের মানুষদের ব্যবহারের অন্যতম একটা জলাশয় হচ্ছে এইটা। আর মানুষ চিন্তা করতে পারে যে তারা হয়তো বা বাইরে যাচ্ছে, যাতে মানুষজন এটা ময়লা না করে, এই জন্য একটা আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। এই কারণে ওনারা ভালো চিন্তা করেই, গ্রামের লোকদের কল্যাণের কথা চিন্তা করে ওইভাবে কিছু বলে যান নাই। তো লোকজন তো ওই পুকুরে খুব একটা আসে না, এড়িয়ে চলে। পুকুরটাও একদম মানে কচুরিপানা হয়ে বিশাল পুকুর, কিন্তু একদম ঢেকে গেছে এমন একটা অবস্থা। আর ওই যে জমিদার ফ্যামিলি, ওনারা কিন্তু ওই পুকুরে মাছ চাষ করতেন, অনেক বড় বড় মাছ ছিল ওখানে। গ্রামের অনেক লোকও কিন্তু এখান থেকে মাছ ধরে খেয়েছে, ওনারা চলে যাওয়ার পরেও খেয়েছে। অনেক মাছ ছিল, বড়শি দিয়ে ধরেছে, জাল দিয়ে খুব একটা ধরা পড়তো না, বড়শি দিয়ে ধরা পড়তো আর কি। তো এই ঘটনা মানে ওনারা চলে যাওয়ার প্রায় 7-8 বছরের মাথায় তৃতীয় আরেকটি ঘটনা ঘটে। সেটি হলো, ওই গ্রামে জসিম নামে একটা ছেলে ছিল। জসিমের সাথে আর একটা ছেলে ছিল যে জসিমের বন্ধু। এই দুইজন মাছ ধরতে খুব পছন্দ করত। ওই সময় তো বিভিন্ন জায়গায় অনেক মাছ টাছ পাওয়া যেত আর কি। তো এই কারণে ওরা মাছ টাছ ধরতো। যেহেতু ওই পুকুরটা অনেক দিন হয়ে গেছে, চারদিকে এই কচুরিপানা হয়ে গেছে, মানুষজন ওইখানে যায় না, কিন্তু ওইখানে যে বড় বড় মাছ আছে আর এই পুকুরে একটা বদনাম আছে, সেটা কিন্তু ওই জসিম জানতো, তার বন্ধুও জানতো। তাদের বয়স খুব বেশি ছিল না, 16-17 বা সর্বোচ্চ 18 বছর বয়স ছিল এরকম আর কি, একটা তরুণ ছেলে আর কি। তো এই জসিমের সাথে তার যে বন্ধু ছিল, সেই বন্ধুটির নাম জানা যায়নি। তো এরা চিন্তা করেছে যে আমরা এই পুকুরে বড়শি ফেলবো, একটা সাইড। এই কারণে তারা ওই যে কচুরিপানা এটা সরিয়েছে, তারপর তারা মাছ ধরবে এবং সেই অনুযায়ী তারা মাছ ধরতে বসেছেও। দিনের বেলাতেই বসেছে, এটা রাতের বেলার ঘটনা না আর কি। যতগুলো ঘটনার কথা বলা হচ্ছে সবই দিনের বেলার ঘটনা। তো ওরা মাছ ধরে বসেছে, ভালো কথা। বেশ খানিকক্ষণ পর এই যে জসিমের যেই বন্ধু, সে চিৎকার করতে করতে গ্রামের ভিতরে ঢুকছে, এই কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, জসিমকে নিয়ে গেছে। জসিমরে নিয়ে গেছে মানে বলা হয় জসিমরে নিয়ে গেছে, তাড়াতাড়ি আসো। ও তো হাঁফাচ্ছে, মানে কোনো কথাই ভালো করে বলতে পারতেছে না, সব কিছু অসংলগ্ন কথাবার্তা তার। আর দৌড়ে জসিমের বাড়িতে গেছে, তার মা বাবাকে বলছে যে তাড়াতাড়ি আসেন, জসিমরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বড় পুকুরের রাক্ষস নিয়ে গেছে। এই কথা শুনে তাদের তো পিলে চমকে গেছে, হায় হায় সর্বনাশ, এ কি কথা। ওরা তো দৌড়ে পুকুর পাড়ে চলে এসেছেন, আরো শত শত লোকজন চলে এসেছেন। লোকজন তো ঝাঁপিয়ে পড়েছে ওইখানে যে তাকে মানে কি ব্যাপার, কি হলো। কিন্তু ওকে তো নিয়ে গেছে, এতটুকু তারা চিন্তা করেছে অ্যাটলিস্ট লাশটা যেন তুলতে পারে। কিন্তু না, অনেক লোক নেমেও কোনো লাভ হয়নি, জসিমকে পাওয়া যায়নি। তো এই যে 3-3টা অঘটন ঘটলো। প্রথমত একজন ভদ্র মহিলা, ওরা ডেড বডিটাও পাওয়া গেল না, তাকে নিয়ে গেল। এরপর একটা গরু নিয়ে গেল, গরুর ডেড বডিও ভেসে ওঠে নাই। এরপর জসিমকে নিয়ে গেল, তার ডেড বডিও আর পাওয়া যায়নি। এখন কথা হলো, আসলে সমস্যাটা কি, এটা হচ্ছে কেন? এই বিষয়টা নিয়ে মানুষ খুব জল্পনা কল্পনা শুরু করে, এবং এই পুকুরে না যাওয়াটা একটা সমাধান, এটা সত্য। কিন্তু কেন এটা হচ্ছে এটা জানাও তো দরকার, তাই না? তো গ্রামের লোকজন জমায়েত হয়ে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করে, আসলে এটা আমরা কিভাবে বুঝতে পারবো। যেহেতু ওই হিন্দু পরিবার চলে গেছে, ওনারা আসেন নাই, ওনারা আত্মীয় স্বজন আশেপাশে নাই, যাও পরিচিত লোকজন ছিল ওই বাড়িতে যারা কাজ করতো, তাদেরকেও খুব বেশি কিছু বলে যান নাই ওনারা।
যার কারণে তারাও বেশি কিছু বলতে পারে না। তবে তারা শুধু এতটুকু বলতে পারে যে তারা খুব আতঙ্কের মধ্যে থাকতো। কি আতঙ্ক, কি সমস্যা, এই বিষয়ে কিছু বলে নাই তারা। তো ওই গ্রামেরই পাশের গ্রামের আর একজন ভদ্রলোক ছিল, উনি একটু টুকটাক কবিরাজি জানতেন আর কি। ওনার নাম হচ্ছে আবুল ফজল। এই আবুল ফজলকে ডাকা হয়, বলা হয় এই সমস্যা। তো ওনার আবার আর একটা বিশেষ গুণ ছিল, ওই টুকটাক কবিরাজির পাশাপাশি যেহেতু রামপাল সমুদ্র আছে পাশে, মাছ ধরা তার একটা নেশা ছিল, এবং ওনার যে একটা বিশেষ গুণ ছিল, উনি পানির নিচে ডুব দিয়ে মোটামুটি স্বাভাবিক মানুষ যতক্ষণ থাকতে পারে তার থেকেও আরও অনেকক্ষণ বেশি থাকতে পারতেন, এবং পানির অনেক গভীরে উনি যেতে পারতেন। পেশায় উনি ডুবই না থাকলেও ছোটবেলা থেকে পানির নিচে দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকা বা পানির গভীরে যাওয়ার ওনার একটা বিশেষ দক্ষতা ছিল। তো ওনাকে বলা হলো, যেহেতু উনি কবিরাজও বটে, যে এই সমস্যা কেন তুমি একটু বলতে পারবা, আমরা তো কিছু বুঝতে পারতেছি না। এইভাবে দুইজন মানুষ আর একটা গরু চলে গেল, না জানি আর কি হয়, মানুষ তো ভুল ক্রমে চলেই যেতে পারে, এই সমস্যার সমাধান কি? তখন ওই আবুল ফজল বললেন যে ঠিক আছে, আমি এই পুকুরে ডুব দিয়ে দেখব যে আসলে সমস্যাটা কি, নিচে কি আছে। তখন পরের দিন উনি সকলকে ডাকলেন যে আমি আজকে নামবো। আগের দিনে অবশ্য সিদ্ধান্ত ছিল, পরের দিন এসে উনি ডাকাডাকি করেন। উনি বললেন যে একটা দড়ি ওনার কোমরে বাঁধতে, উনি যদি দড়ি ধরে টান দেন তাহলে তাকে যেন টেনে তোলে। তো উনি দিনের বেলা ডুব দিয়েছেন, এবং উনি একদম সাঁতরে আগে গভীর জায়গায় গিয়েছেন, তারপরে ডুব দিয়েছেন। তো উনি ডুব দেওয়ার বেশ খানিকক্ষণ হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট, ওঠে না। এদিকে ওই যে দড়ি, যেটা ওই দড়িটাও মোটামুটি একদম শেষ প্রান্ত, মানে বেশ অনেকটা গভীরে উনি চলে গেছেন, বোঝা যাচ্ছে। ওই পুকুরটা কিন্তু অনেক গভীর ছিল, কারণ ওই পুকুরটা যাদের বয়স 100 বছর হয়ে গেছে তারাও বলেছেন যে এই পুকুরের পানি কখনো শুকাতে দেখেনি, এই পুকুরটা অনেক গভীর। তো হয়েছে কি, যে উনি অনেকক্ষণ নিচে চলে গেছেন, মানে অনেকক্ষণ আছেন আর কি। এরপরে টান দিতে হয় নাই, উনি একাই ভেসে উঠেছেন। ভেসে ওঠার পর লোকজনদেরকে টান দিতে বলছেন, তখন লোকজন দ্রুত তাকে টেনে তোলে। উনি অল্প একটু সাঁতরাতে হয়েছিল। তো উনি ওঠার পর ওনার চোখে মুখে ভয়ের ছাপ, এবং উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মানে এমন একটা ভয়ের ছাপ ওনার চেহারায়, উনি অনেকক্ষণ কথাই বলতে পারেন নাই। এরপর আস্তে আস্তে উনি স্বাভাবিক হন, এবং উনি বলেন জসিমকে আর কখনোই পাওয়া যাবে না। জসিম কেন, এইখানে যেই হারিয়ে যাবে তাকেই আর কখনো খুঁজে পাওয়া যাবে না। তখন লোকজন বলে আসলে হয়েছেটা কি বলেন তো একটু। উনি একটু স্বাভাবিক হয়ে বলেন যে আমি যখন মাছ পুকুরে গেলাম, তারপর ডুব দিলাম যে নিচে কি আছে আমি দেখব। বেশ খানিকক্ষণ আমি ডুব দিলাম, নিচে যাচ্ছি, কিছুই দেখি না। স্বাভাবিকভাবেই পানির যে রং একটু ঘোলা ঘোলা, ওরকমই দেখি। হঠাৎ করে মনে হলো যে আমি শ্বাস নিতে পারতেছি, বা পানির যে চাপ, এই চাপটা অনেকটাই কমে এসেছে, কিন্তু আমার ব্রেন কাজ করছে না, মানে আমার মস্তিষ্ক কাজ করছে না। ব্রেনটা মনে হচ্ছে একটা জায়গায় থেমে গেছে, এবং আমি চোখে অদ্ভুত কিছু জিনিস দেখা শুরু করেছি। সেটা হলো, আমি দেখি যে পুকুরের বেশ নিচে একটা ভয়ানক জিনিস, এই জিনিসটার বড় বড় চোখ আছে, এবং একটা চোখ না, অনেকগুলা চোখ। চোখ আবার কেমন, মাছের চোখ যেমন, যেমন ইলিশ মাছের চোখ যেমন কোনো পাপড়ি নাই, কাতল মাছের চোখ যেমন কোনো পাপড়ি নাই, এইরকম চোখ, এবং একটা না, অনেকগুলা চোখ। শুধু তাই না, এই জিনিসটায় অনেকগুলো ভয়ানক ভয়ানক মুখ আছে, মানে মানুষের যেরকম মুখ আছে ওরকম মুখ আছে। এই জিনিসটা দেখতে কেমন, যে একটা গাছের গুঁড়ি যদি কোথাও পড়ে থাকে কেমন দেখা যায়, ঠিক তেমন। আবার অন্যভাবে বলা যায়, যদি একটা বড় সড়ো মোটা সোটা ব্যাঙ কোথাও বসে থাকে কেমন দেখা যায়, ঠিক তেমন মনে হচ্ছে ওই রকম একটা জিনিস পুকুরের একদম তলদেশে বসে আছে। আর ওই জিনিসটা শরীর থেকে বেশ কয়েকটা শেকড়ের মতো, গাছে যেরকম শেকড় থাকে ওইরকম শেকড় বের হয়ে এসেছে, তার মধ্যে বেশ কিছু শেকড় মানে উপর দিকে উঠে গেছে। সেগুলো 10-15 হাত লম্বা হবে আনুমানিক, এবং
পানির নিচে যে ঢেউ হয় ওই ঢেউয়ে ওই শেকড়গুলো মনে হচ্ছে দুলছে, এবং ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে। শুধু এখানেই শেষ না, নিচে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাণীর হাড়গোড় নিচে পড়ে আছে, মানুষের, গরুর, শুধু একটা মানুষ না, বেশ কিছু মানুষের। মনে হচ্ছে যে এখানে যে দুইটা মানুষ হারিয়ে গেছে, একটা গরু হারিয়ে গেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এখানে আরো মানুষ বা অন্যান্য প্রাণী হারিয়ে গিয়েছিল, বা অন্য কোথা থেকে ধরে এনে এখানে খায়, সেগুলোরই হাড়গোড় নিচে পড়ে আছে। এই কারণেই যারা এখানে হারিয়ে যাবে একবার, আর কখনোই তাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই ভয়ানক জিনিসটা যে কি, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। এটা কি জিন নাকি কোনো প্রাণী, এটা বোঝা যাচ্ছে না, বা কোত্থেকে এই জিনিসটা এলো এটাও আমি বুঝতে পারছি না। তো এই আবুল ফজল গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন যে আমার তো একজন ওস্তাদ আছে, উনি পানির নিচের বিভিন্ন সমস্যা, যেগুলো পানির নিচে অনেক সময় টেনে নিয়ে যায়, বিভিন্ন জিন টেনে নিয়ে যায়, এদের সাথে মীমাংসা করা বা এদেরকে ওইখান থেকে সরিয়ে দেয়া, এই বিষয়ে খুব সিদ্ধহস্ত। আমি ওনাকে নিয়ে আসব, নিয়ে আসার পরে এই বিষয়ে ওনার সাথে কথা বলবো, আপনারাও থাকবেন, উনি কি সমাধান দেয় এই সমাধানটা পালন করার আপনারা চেষ্টা করবেন। তো সত্যি পরের দিন এই আবুল ফজল ওনার এক ওস্তাদকে ওই গ্রামে নিয়ে আসেন। ওই পুকুরটা ওস্তাদ অবজার্ভ করেন ভালো করে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে গ্রামবাসী যেটা জানতেন সবকিছু ওস্তাদকে বলেন। আর এই আবুল ফজল কি দেখেছিলেন সেটাও ওস্তাদকে তো আগেই বলেছিলেন। তো ওস্তাদ ওই দিনের মতো সব কিছু অবজার্ভ করে চলে যান, বলেন যে আমি 2-3 দিন পরে আবুল ফজলকে নিয়ে আবার আসবো, দেখি আমি কি ধরনের তথ্য পাই বা এটার সমাধান কি হতে পারে। তো উনি 2-3 দিন পর আবুল ফজলকে নিয়ে আসেন। তো গ্রামবাসী দেখে যে ওই ওস্তাদজির চোখে মুখেও চিন্তার ভাঁজ। তো ওই ওস্তাদজি বলেন যে আসলে এই পুকুরের নিচে ভয়ানক একটা রাক্ষস আছে, কিন্তু এই রাক্ষসটা যে আসলে কোত্থেকে এলো, এটা যে কোন প্রজাতির রাক্ষস, এই জিনিসটা কোনোভাবেই বুঝতে পারেনি। কারণ হচ্ছে আমার অনুগত জিনেরা কোনোভাবেই এই বিষয়ের কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি, কারণ এর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায় না, কোনোভাবে এর সাথে কোনো কমিউনিকেশন স্থাপন করা সম্ভব হয় না। আর এই জিনিসটা হঠাৎ করেই এখানে আসছে, এটা এখানে ছিল না, মূলত এখানে আসার পরেই সমস্যা। তো এতটুকু বোঝা যায় যে ওই ফ্যামিলির বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে এই রাক্ষসের দ্বারা। প্রাণহানি হয়তো বা হয় নাই, কিন্তু বড় ধরনের ক্ষতি সাধিত হচ্ছিল, যার কারণে এরা এই জিনিসটা বুঝতে পেরেছিল, বুঝতে পেরে এই জিনিসটাকে তাড়ানোর চেষ্টা করছিল। তখন তারা যখন বুঝতে পারলো যে না এটাকে তাড়ানো যাবে না, তখন ওনারা নিজেরাই এটা ছেড়ে চলে যায়। তার আগে যজ্ঞ করে, যজ্ঞ করার পরেও যখন বুঝলো যে না এটা সমাধান হবে না, তখন ওনারা এখান থেকে চলে যান। আর মানুষদের যেহেতু এই জিনিসটা ব্যবহার করাটা আবশ্যক ছিল, এই জন্য মানুষদেরকে যতটুকু সম্ভব সতর্ক করে ওনারা চলে গিয়েছিলেন। তারপরে তো 5-6 বছর কোনো সমস্যা হয়নি। যখন এই পুকুরটা আস্তে আস্তে নোংরা হয়ে গেল, কচুরিপানায় ভরে গেল, তখনই এই সমস্যাটা শুরু হয়ে গেল। তো সমাধান একটাই, আপনারা কেউ এই পুকুরে কোনো কারণেই নামবেন না, কোনো কারণেই না, তাহলে কিন্তু এই রাক্ষসটা আপনাদেরকে ধরে ফেলবে। আর একবার ধরলে আর কিন্তু মুক্তি পাওয়া যাবে না। ওই যে জসিম যে ছেলেটা, ওই ছেলেটা এবং তার বন্ধু, তারা যখন ওই ছিপ ফেলেছিল, তো হঠাৎ করে নাকি ওই জসিমের ছিপে জোরে টান অনুভূত হয়। তো ও যে আসলে ছিপ উল্টো দিকে টান দেবে মাছ ধরার জন্য, ও টান দেওয়ার সাথে সাথে নাকি এমন একটা হ্যাঁচকা টান দিয়েছে যে ওই ছেলেটা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তারপরেই নাকি ওর বন্ধুকে বলছিল যে ওরে দোস্ত আমারে নিয়ে গেল, জাস্ট এতটুকুই বলছিল। তারপরে তো ওই যে দৌড়ে গ্রামবাসীদের কাছে খবর দিয়েছে। তো এই যে সব কিছু যখন ওই ওস্তাদজি শোনেন, সকলকেই পরামর্শ দেন, এবং আরেকটা পরামর্শ দেন যে আপনারা বড় বড় গাছ কেটে, যে গাছগুলো অনেক লম্বা, অনেক ডালপালা আছে, এই আস্ত গাছ কেটে পুকুরের মাঝখানে ফেলে দেবেন। এই পুকুরটা যাতে আর কেউ ব্যবহার না করে, এরকম গাছ অনেকগুলো যখন ফেলবেন তখন আস্তে আস্তে এই জায়গাটা উঁচু হয়ে যাবে, এবং সাইড দিয়েও আরও ডালপালা ফেলে দিবেন যাতে এখানে কেউ না নামে, এটা ব্যবহারের উপযোগী কোনোভাবেই না থাকে। আর আপনারা যে কোনো মূল্যে এই পুকুরটা ভরাট করে ফেলেন, এছাড়া আর কোনো সমস্যা, এই সমস্যার সমাধান নাই, কারণ এই জিনিসটাকে এখান থেকে সরানো যাবে না।
আর এই জিনিসটা যদি কারোর সাথে যোগাযোগ করতোই, তাহলে আমি যোগাযোগ করতে সক্ষম হইতাম। আমি যেহেতু যোগাযোগ করতে পারছি না, সুতরাং এই জিনিসটার সমাধান এভাবেই করতে হবে। যদি আপনারা কেউ স্বপ্নে কিছু দেখেন তাহলে আমাকে জানাবেন, আর এইভাবে আপনারা ভরাট করতে থাকেন। এরপর লোকজন বাঁচার তাগিদে, কারণ লোকজন এই চিন্তা করেছিল আজ এই পুকুরে আছে, কাল যদি আর একটা পুকুরে যায় যেখানে মানুষজন বেশি নামে, সেখানে যদি যায়, সেখানে তো আবার এই রাক্ষসে কর্মকাণ্ড সে পরিচালনা করবে, তাহলে কি হবে? সুতরাং এটাকে এইখানেই কবর দিয়ে দিতে হবে। তারপরে লোকজন কি করলো, বড় বড় গাছ, যে গাছগুলো অনেক বড় বড় ডালপালা আছে, এইগুলো কেটে দড়ি দিয়ে মানুষজন, শত শত মানুষ টানতে টানতে ওই পুকুরের মাঝে ফেলা শুরু করলো। তারপর ডালপালা ফেলা শুরু করলো। এরপর মানুষজন অন্য জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র এনে সেখানে ফেলা শুরু করলো। এইভাবে আস্তে 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 ওই পুকুরটা ভরাট হয়ে যায়। অনেক সময় লেগেছিল পুকুরটা ভরাট হতে, কিন্তু আস্তে আস্তে এইভাবে ভরাট হয়ে যায়। তবে মানুষজন কোনো স্বপ্ন দেখেছিল কিনা বা ভয়ানক কিছু দেখেছিল কিনা এরপরে এই বিষয়ে কিছু জানা যায়নি। তবে ওই পুকুরের রাতের বেলা আশপাশ দিয়ে যাওয়ার সময় যে ভয়ানক কিছু দেখেছে, বিষয়টা এরকম না, শুধু এরকমই হতো। এখন এই ঘটনার সবচেয়ে রহস্যময় যে জায়গাটা, সেটা হলো আসলে ওই ভয়ানক রাক্ষস সম্পর্কে ওই হিন্দু পরিবার কি জেনেছিলেন, এটা ওনারা কাউকে বলে যান নাই। নিজেরা বাঁচার জন্য দ্রুত তাদের এখানকার ভিটা মাটি, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। আর ওই যে পুরোহিত মশাই, উনিও আর কখনো আসেন নাই গ্রামে, যেহেতু ওই ফ্যামিলির সাথে দেখা করার জন্য আসতেন। ওনারা চলে যাওয়ার পর উনিও কখনো আসেন নাই। আর ওই জিনিসটা আসলেই কি ছিল, যা আজও রহস্য, এমন ভয়ানক একটা জিনিস। কারণ হলো ওই যে আবুল ফজল সাহেবের ওস্তাদ, উনি এসে বলছিলেন যে আমি বিভিন্ন এই টাইপের সমস্যার সমাধান করেছি। পানির নিচে শিকল লাগিয়ে দেয়, এই শিকল দিয়ে টেনে নিয়ে যায়, এরকম বেশ কিছু ঘটনা আমি সমাধান করেছি, কিন্তু এইটার কোনো সমাধান আমি করতে পারবো না, কারণ এটা কী জিনিস আমি বুঝতে পারতেছি না। এই কারণেই এই বিষয়টা এক অমীমাংসিত রহস্য হিসাবে থেকে যায়, ভয়ানক একটা ব্যাপার। যেহেতু ওই যে ওইটার নাম ছিল, মানে ওই পুকুরের নাম ছিল বড় পুকুর, আর বড় পুকুরের ভেতরে থাকা ওই ভয়ানক এক প্রাণী, এটি অবশ্যই কোনো প্রাণী না, এটা কোনো জিনই হবে, কিন্তু এমন টাইপের জিন, এটা কোন প্রজাতির জিন এটা বোঝা যায়নি। যার কারণে মানুষজন ওইটাকে বড় পুকুরের রাক্ষস বলতো। আর এই কারণে আমাদের এই ঘটনাটির নামও হয়েছে বড় পুকুরের রাক্ষস। এই যে নাফির নানু যখন, ওনার বয়স 14-15 বছর, তো ওই সময়ই ওই পুকুরটা নাকি অনেকটাই ভরাট হয়ে গিয়েছিল, উনি ওই পুকুরটা দেখেছিলেন। আর ওই ভিটা বাড়ি এখন আছে কিনা এই বিষয়ে নাফি খুব একটা বেশি বলতে পারেন নাই। আর নাফি তো সেই 13-14 সাল এই সময়ের দিকে এই ঘটনাটি সৌমিত্র রায়কে বলেছিলেন। তো সৌমিত্র রায় কী করেছিলেন, ওই ঘটনাটির অনেক চৌম্বক অংশ তার ডায়েরিতে লিখে রেখেছিলেন। সৌমিত্র রায় বিভিন্ন সময় ঘটনা সংগ্রহ করতেন, তার ওই ডায়েরিটাও আমি দেখেছি, অনেক ঘটনা আছে সেখানে। পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ ওই ঘটনাগুলোর লোকেশন, সময় অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়া যায় না, যার কারণে ওই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে না। যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ইয়াসার এবং বড় পুকুরের রাক্ষস ঘটনা দুটি? আশা করছি ভালো লেগেছে। আর আমাদের ঈদ স্পেশাল এপিসোডের প্রথম আয়োজন ছিল আফ্রিকান ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে। ইতিমধ্যেই আপনারা চুকসের একটি ভিডিও তো আগেই দেখেছেন, আর চুকসের সাথে এই মেহেদী হাসান ভাইয়ের একটি ছবিও উনি আপলোড করেছেন আমাদের গ্রুপে, সেটা আছে, আপনারা আমাদের গ্রুপের সাথে যুক্ত হলে সেটা দেখতে পারবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি সেই দুর্ধর্ষ মুসলিম যোদ্ধা ইয়াসার, শহীদ ইয়াসার, তার ঘটনাটি আপনারা শুনেছেন, ভালো লেগেছে, এবং বড় পুকুরের রাক্ষস ঘটনাটিও ভালো লেগেছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো প্রিয় লিসেনার্স, যারা এক বাবার এক সন্তান রয়েছেন, তারা কখনোই হুটহাট করে কোনো নদী, পুকুর, এই সমস্ত জায়গায় গোসল করতে নামবেন না। বিশেষ করে যেই জায়গাগুলোতে ঘাট নাই সেখানে তো আরও নামবেন না। অনেক সময় বন্ধুবান্ধবরা পিকনিকে গিয়ে বা বেড়াতে গিয়ে এই টাইপের ভুল আমরা করে থাকি। আমি কিন্তু অনেকবার এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করেছি যে এই কাজটি কখনোই করবেন না।
এমনিতেও সতর্ক থাকতে হবে, যেই জায়গাগুলো হন্টেড আছে সেগুলো সতর্ক থাকতে হবে, কিন্তু যারা স্পেশালি এক বাবার এক সন্তান, আপনি মেয়ে হোক বা ছেলে হোক, আপনারা যেটাই হন, ছেলে হন মেয়ে হন, এই কাজটি কখনোই করবেন না, বিনীতভাবে অনুরোধ রইল। আশা করছি এই অনুরোধটা আপনারা রক্ষা করবেন, আপনাদের ভালোর জন্য রক্ষা করবেন, আর অন্যদেরকেও এই বিষয়ে পরামর্শ দেবেন। সব বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে হয় না, সব বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় আমরা যে ঘটনাগুলো পেয়ে আসছি সেই ঘটনার আলোকে আমরা এই সিদ্ধান্তগুলোতে উপনীত হতে পারি। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। প্রিয় লিসেনার্স, আমাদের যেই এই দ্বিতীয় স্পেশাল এপিসোডটি প্রচারিত হলো, আশা করছি এটি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল রাত 10:59 আমাদের ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজন নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি, যেখানে আপনাদের সকলের প্রিয় জুবায়ের ইসলাম ভাই এবং জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা থাকছে। দুর্দান্ত দুটি ঘটনা আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসছি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমাদের সাথে যুক্ত হয়ে ঘটনা দুটি শুনলেন বা পরবর্তীতেও শুনবেন, লাইক বাটনে কিন্তু প্রেস করে দিতে হবে প্লিজ, এটি কিন্তু মিস করা যাবে না। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এটাতে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর এই আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। শুধু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা ঘটনা নিয়ে থাকি, অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা ঘটনা নিতে আপাতত সক্ষম হচ্ছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNAN আফনান THEHORROR আফনান দ্য হরর WORLD afnanthehorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আগামীকালকের এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, বড় পুকুর